আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের সার্জারি ফাইনাল প্রো ভাইভা প্রিপারেশনের ভিডিওতে। আজকে আমরা সার্জারির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ব্রেস্ট সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের লং কেসে কমনলি কার্সিনোমা ব্রেস্ট হিসেবে থাকে। স্পেসিমেন থাকতে পারে রিসেক্টেড স্পেসিমেন অফ ব্রেস্ট বা মাস্টেক্টমি স্পেসিমেন, ভাইভাতে কমনলি জিজ্ঞাসা করা হয় কিংবা রিটেনেও আসে। যদিও আজকে আমরা রিটেন সম্পর্কে আলোচনা করব না, তারপর আমরা বুঝতেই পারছি সার্জারি পরীক্ষা দিতে গেলে আমরা সব জায়গাতেই ব্রেস্ট টপিকটা পাবো এবং এটা না পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই, ফিমেল হলে তো কথাই নাই। তো এই টপিক থেকে আমাদের প্রিভিয়াস 2 ইয়ার্সে সিনিয়রদেরকে যে প্রশ্নগুলো ধরা হয়েছে তার মধ্যে প্রায় 80টা প্রশ্ন আমার কাছে আছে, যেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো বুঝতেই পারছো, একটা টপিক থেকে যদি 80টা প্রশ্ন সলভ করা হয় তাহলে সেখান থেকে আর আটকানোর মতো খুব একটা প্রশ্ন আমাদের হাতে থাকবে না। তো আমরা শুরু করি, এবং এই ভিডিওতে আমি যেহেতু নিজে থেকে কোনো আনসার পারি না বা দিতে পারবো না, এই জন্য আমি এই ভিডিওতে রেফারেন্স হিসেবে ডক্টর DA হাসান স্যারের লেকচার নোট, আজিজ স্যার এবং বাহার স্যার ওনাদের লেকচার নোট ইউজ করেছি, এবং বেইলিয়ান লাভকে টেক্সট বুক হিসেবে আমি রেফারেন্স হিসেবে ইউজ করার চেষ্টা করেছি। তো আমরা শুরু করি। তো 80+ প্রশ্ন পড়বো শুনে ভয় পাওয়ার কিছু নেই, আমরা হিজিবিজি ভাবে পড়বো না। সবগুলো প্রশ্নকে আমরা 9টা সেগমেন্টে ভাগ করেছি। এইভাবে সেগমেন্ট ওয়াইজ আমরা ফার্স্টে থিওরি আলোচনা করব, তারপরে প্রশ্ন দেখলে তুমি নিজেই আনসার করতে পারবা অথবা আমিও বলে দিব। তো শুরুতেই আমরা বেসিক সেগমেন্টের থিওরিতে যাই, তারপরে প্রশ্নগুলো দেখব। তো ব্রেস্ট একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ তার একটা গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট থাকবে, যেটাকে আমরা বলি ডাক্টোলোবিউলার টিস্যু। ডাক্টোলোবিউলার টিস্যু অর্থাৎ তার কিছু লোবিউল থাকে, পুরো ব্রেস্টকে আমরা কিছু লোবিউলে ভাগ করি, এবং প্রত্যেকটা লোবিউল থেকে সিক্রিশন ক্যারি করে নিয়ে যায় একটা টার্মিনাল ডাকটিউল। এই টার্মিনাল ডাকটিউল এবং লোবিউলকে একত্রে আমরা বলি টার্মিনাল ডাক্ট লোবিউলার ইউনিট। এটাই সবচেয়ে অ্যাক্টিভ কম্পোনেন্ট ব্রেস্টের। তো যেহেতু এটা গ্ল্যান্ডুলার টিস্যু অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু, এখানেই কিন্তু কার্সিনোমাটা হবে। এবং কিছু সাপোর্টিভ টিস্যু থাকে, যেমন ফাইব্রাস টিস্যু, সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার, অ্যাডিপোস টিস্যু থাকে, নার্ভ, ভেসেল, লিম্ফেটিক, এগুলো থাকে। তো কখনো যদি সাপোর্টিভ টিস্যুতে ম্যালিগনেন্সি হয়, সেটাকে আমরা কিন্তু বলি সার্কোমা, যেহেতু এটা কানেকটিভ টিস্যু। তো ডাক্টোলোবিউলার টিস্যু কিন্তু সবচেয়ে কমনলি থাকে, 50%ই থাকে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে। এই জন্য কার্সিনোমা কিন্তু সবচেয়ে কমনলি কোথায় হয়? আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টেই হয়, কারণ ডাক্টোলোবিউলার টিস্যু বা গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট সবচেয়ে কমনলি 50% অর্থাৎ অর্ধেকই থাকে একটা কোয়াড্রেন্টে। টোটাল ব্রেস্টকে আমরা 4টা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি, এর মধ্যে 50%ই থাকে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্টে। আর এছাড়াও কিন্তু 20% সেন্ট্রাল রিজনে থাকে, এই জন্য আমরা ওই আপার আউটার কোয়াড্রেন্টের পাশাপাশি রেট্রোঅ্যারিওলার রিজন এবং নিপল অ্যারিওলা কমপ্লেক্সকেও কিন্তু এক্সামিনেশনের সময় গুরুত্ব দিব। তো কোথায় কার্সিনোমা বেশি হয় সেটা আমরা বলে ফেললাম, এবং ব্রেস্টের কম্পোজিশনটা বললাম। এরপরে আমরা দেখব লিম্ফেটিক ড্রেনেজ। ব্রেস্ট থেকে সবার আগে লিম্ফ নোড যায় হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোডে, লিম্ফগুলো ড্রেন করে। অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলোকে আমরা 3টা লেভেলে ভাগ করে থাকি। পেক্টোরালিস মাইনর মাসলের পেছনে থাকে লেভেল 2, ল্যাটারালি থাকে লেভেল 1 এবং মিডিয়ালি থাকে লেভেল 3। এছাড়া আমরা ক্লিনিক্যালি এক্সামিনেশন করার সময় তো ল্যাটারাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সেন্ট্রাল, এপিক্যাল এভাবে ভাগ করে এক্সামিনেশন করে থাকি। তো সবার আগে যেই লিম্ফ নোডে যাবে সেটাকে আমরা বলি সেন্টিনেল লিম্ফ নোড, এবং দেখা যায় যে সবচেয়ে কমনলি অ্যান্টেরিয়র বা পেক্টোরাল লিম্ফ নোডে সবচেয়ে কমনলি সবার আগে ইনভলভ করে। এই জন্য এটা মোস্ট কমন সেন্টিনেল লিম্ফ নোড। তো কেন আমরা সেন্টিনেল লিম্ফ নোডের কথা বলছি বা এটা বলার গুরুত্বটাই বা কি, এটা আমরা ট্রিটমেন্ট পড়ার সময় কিন্তু আবার বলবো, এবং সেখানে আমরা ক্লিয়ার হবো। তো অ্যাক্সিলারি লিম্ফ নোড ছাড়াও কিন্তু সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডে যেতে পারে, কারণ এপিক্যাল লিম্ফ নোডের সাথে সুপ্রাক্লেভিকুলারটা কানেক্টেড থাকে। তো সবার আগে যখন অ্যাক্সিলারিকে ইনভলভ করবে, কখনো যদি এপিক্যালকে ইনভলভ করে, সেখান থেকে সুপ্রাক্লেভিকুলার লিম্ফ নোডে যেতে পারে। এছাড়াও মিডিয়াল হাফ অফ ব্রেস্ট থেকে কিন্তু ইন্টারনাল মেমারি নোডে ড্রেন করে, সেখান থেকেও কিন্তু কার্সিনোমা ইন্টারনাল মেমারি নোডে যেতে পারে বা লিম্ফ এখানে ড্রেন করতে পারে। তো আমরা লিম্ফেটিক ড্রেনেজটা দেখলাম এবং সেই সাথে বলে ফেললাম যে কোথায় কোথায় কার্সিনোমা যেতে পারে। এরপরে আমরা কার্সিনোমা ব্রেস্টের কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলি। আমি কিছু গ্রুপে ভাগ করে এটাকে মনে রাখার চেষ্টা করেছি। 16টা রিস্ক ফ্যাক্টর আছে, সবগুলোই আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য বা হিস্ট্রি নেয়ার জন্য, কারণ সবগুলো আমাদের এক্সক্লুড করতে হবে যে কোনটা আছে কোনটা নাই। তো সবগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি কিছু ভাগে ভাগ করেছি। তো সবার আগে এই 5টা একসাথে মনে রাখবো। আমরা জানি যে এজ যত বেশি হবে কার্সিনোমার রিস্ক তত বেশি। সেক্সের মধ্যে ফিমেলে এটা হয় সাধারণত, মেলে কত পার্সেন্ট হয়? 0.5 থেকে 1%, অথবা বেইলি লাভে লেখা 0.5%-এর চেয়েও কম হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে জিজ্ঞাসা করে যে মেলে কত পার্সেন্ট হয়। ইথনিসিটির মধ্যে আমেরিকান হোয়াইট বা আফ্রিকান আমেরিকান বা ইন্ডিয়ান পার্সি বা অ্যাশকেনাজি জিউ, তাদের মধ্যে দেখা যায়
তারপরে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে আমাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভে এরকম কোনো ডিজিজ আছে কিনা সেটা আমাদের অবশ্যই জিজ্ঞাসা করে নিতে হয়। ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে তার মেয়ের কথা জিজ্ঞাসা করতে পারি, বোন এবং মায়ের কথা জিজ্ঞাসা করতে পারি। জেনেটিক প্রিডিসপোজিশন অর্থাৎ এটা BRCA1 BRCA2 জিনের সাথে রিলেটেড, তো এগুলো কিছু আছে কিনা এগুলো আমরা এক্সামিনেশন করতে পারি, ইনভেস্টিগেশন করতে পারি। তো এই 5টা আমরা একসাথে মনে রাখবো। তারপর আমরা এই 6টা একসাথে মনে রাখবো। আমরা জানি যে কার্সিনোমা ব্রেস্ট কিন্তু ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইস্ট্রোজেন যত এক্সপোজার বেশি হবে তত বেশি কিন্তু এটার চান্স বেড়ে যাবে। তো কারো যদি আর্লি মেনার্কি এবং লেট মেনোপজ থাকে তাহলে তার ইস্ট্রোজেনের প্রতি এক্সপোজার কিন্তু বেশি থাকে। আবার এইজ এট ফার্স্ট চাইল্ড বার্থ, যত আগে বেবি হবে, যত বেশি বেবি থাকবে অথবা যত বেশি ব্রেস্ট ফিডিং করাবে তত ইস্ট্রোজেনের চান্স কিন্তু কমে যাবে, তত কার্সিনোমা ব্রেস্টের রিস্ক কিন্তু কমে যাবে। আর কেউ যদি পোস্ট মেনোপজাল পিরিয়ডে HRT ইউজ করে তাহলে সেটা আরেকটা এক্সট্রা ইস্ট্রোজেন এক্সপোজার, তাহলে এটাও একটা রিস্ক হিসেবে কাজ করবে। সেই সাথে ওবেসিটি, টোব্যাকো, অ্যালকোহল, এই 3টা আমরা একসাথে মনে রাখবো, এগুলা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আর এছাড়া কারো যদি রেডিয়েশনের প্রতি এক্সপোজার থাকে কিংবা হাই রিস্ক বিনাইন ব্রেস্ট লেশন যদি থাকে, যেমন দেখা যাচ্ছে কোনো প্রলিফারেটিভ লেশন উইথ অর উইদাউট অ্যাটিপিয়া কিংবা কোনো বিনাইন ব্রেস্ট ডিজিজ কিংবা কোনো ইনভেসিভ কার্সিনোমার আগে যেটা হয় কার্সিনোমা ইন সিটু, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো এর মধ্যে আমাদের কিছু আছে মডিফায়েবল, কিছু আছে নন মডিফায়েবল। আমি বাম পাশের যে 5টা দেখাইছি সেগুলো ছিল নন মডিফায়েবল, তারপরে মাঝখানের 6টার মধ্যে উপরের 2টা নন মডিফায়েবল, নিচের 4টা মডিফায়েবল, এই 3টাও মডিফায়েবল। আর এই 2টার মধ্যে রেডিয়েশনটা মডিফায়েবল এবং এটা হলো নন মডিফায়েবল, মানে আগে আমার ডিজিজ হয়ে গেছে, এটাকে এখন তো আমি আর মডিফাই করতে পারবো না, ঠিক না? তার মানে এই 5টা, এই 2টা আর লাস্টেরটা, এই 8টা হচ্ছে নন মডিফায়েবল আর বাকিগুলা মডিফায়েবল। তো আমি একটু আগে বললাম যে কার্সিনোমা ইন সিটু থাকলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কার্সিনোমা ইন সিটু মানে কি? যখন ডিজিজটা এপিথেলিয়ামের মধ্যেই কনফাইন্ড থাকবে, অর্থাৎ ডাক্ট এবং লোবিউলের মধ্যেই কনফাইন্ড থাকবে, এটা বেসমেন্ট মেমব্রেনকে যখন ব্রেক করবে না তখন সেটাকে আমরা বলি কার্সিনোমা ইন সিটু। এটা দুই ধরনের হতে পারে, লোবিউলার কার্সিনোমা ইন সিটু, ডাক্টাল কার্সিনোমা ইন সিটু। এই দুইটার মধ্যে লোবিউলার কার্সিনোমা ইন সিটুটা বেশি ডেঞ্জারাস, এটা রিলেটিভ রিস্ক দেখা যায় 8 to 10 টাইমস, এই জন্য এটা বেশি ডেঞ্জারাস। তো এটা কেন বেশি ডেঞ্জারাস এটার কজটা তোমরা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারো এবং এটাতে ম্যামোগ্রাফিক ফাইন্ডিংস কি পাবো সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। এরপরে নেক্সট প্রশ্ন ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। যদিও আমি শুরুতে অনেকগুলো রেফারেন্সের কথা বলেছিলাম, তবে এই প্রশ্নটা আমি ওই রেফারেন্সগুলোতে পাইনি, যার জন্য এটা গাইড থেকে লিখতে হয়েছে। তো এটা তোমরা চাইলে আরো কোনো ভালো সোর্স পেলে সেখান থেকেও লিখতে পারো। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন এটাকে আমি এভাবে কয়েকটা গ্রুপে মনে রেখেছি, স্কিরাস এবং অ্যাট্রোফিক স্কিরাস, অর্থাৎ যখন হার্ডেনিং হয়ে যায়, ডেসমোপ্লাসিয়া হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি স্কিরাস। তো এই দুইটা মনে রাখলাম। তারপরে মেডুলারি, কলয়েড, টিউবুলার, ইনফ্লামেটরি, লাইপোমেটাস। আর সাথে আছে কিছু লোবিউলার কার্সিনোমা ইন সিটু, প্যাজেটস ডিজিজ এবং ডিজিজ অফ রেকলাস। তো এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, এখানে আসলে বলার মতো তেমন কিছু নাই। এরপরে আমরা শুরুতে বলেছিলাম যে যখন কানেকটিভ টিস্যুতে কোনো ম্যালিগনেন্সি হবে সেটাকে আমরা কি বলি? সার্কোমা বলি। তো প্রশ্ন করে অনেক সময় যে সার্কোমা হতে পারে কিনা। হ্যাঁ, সার্কোমা হতে পারে। সবচেয়ে কমনলি কোন সার্কোমা হয়? ফাইব্রোসার্কোমা এবং অ্যানজিওসার্কোমা। তো আমরা থিওরিটা বলে ফেললাম, এখন প্রশ্নটা দেখি। এই 10টা প্রশ্ন আসলে এই টপিক থেকে, মানে বেসিক থেকে ধরা হয়েছে যে কার্সিনোমা ব্রেস্ট কোন কোয়াড্রেন্টে বেশি হয়, কেন হয় সেটা আমরা বলেছি। এটা লিম্ফেটিক ড্রেনেজ কি সেটাও বলেছি। সেন্টিনেল লিম্ফ নোড কি জিনিস, সবার আগে যে লিম্ফ নোডে যায় এটা সুবিধা কি এটা আমরা পরে বলবো ট্রিটমেন্ট পড়ার সময়। এবং কোন লিম্ফ নোডে আগে মেটাস্টেসিস হয়, অ্যাক্সিলারি লিম্ফ নোডের মধ্যে অ্যান্টেরিয়র বা পেক্টোরাল নোডে আগে মেটাস্টেসিস হয়। রিস্ক ফ্যাক্টর কি কি আছে বলেছি, মেলে কত পার্সেন্ট সেটাও বলেছি। কার্সিনোমা ইন সিটু কি জিনিস এক্সাম্পল দিতে বললে সেটাও পারবো। এবং ডাক্টাল এবং লোবিউলার মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস, কেন ডেঞ্জারাস, ম্যামোগ্রাফিক ফাইন্ডিং এগুলো কমেন্ট করতে বলেছিলাম, কোনটা বেশি ডেঞ্জারাস সেটা বলেছি। এবং ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, সার্কোমা হতে পারে কিনা, কোনটা বেশি হয়, এগুলো কিন্তু আমরা বলে ফেলেছি। তাহলে বেসিক সেগমেন্ট থেকে আমরা 10টা প্রশ্ন পড়লাম, এরপরে আমরা রুটস অফ স্প্রেড থেকে 8টা প্রশ্ন পড়বো। কি কিভাবে স্প্রেড করতে পারে? লোকালি সে ওপরে স্কিনে স্প্রেড করতে পারে, কিংবা ভেতরে পেক্টোরালিস মেজর, সেরাটাস অ্যান্টেরিয়র, কিংবা ইভেন চেস্ট ওয়ালে স্প্রেড করতে পারে। স্কিনে কি কি ম্যানিফেস্টেশন করে এটা খুবই গুরুত্বপূর্ণ। আলসারেশন, স্যাটেলাইট নোডিউল, প্রাইমারি নোডিউলের পাশে আরেকটা স্যাটেলাইট নোডিউল তৈরি করতে পারে। এছাড়া ডিম্পলিং, পাকারিং, টিদারিং, পিউরি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, নিপল রিট্রাকশন কিংবা ক্যান্সার এনকুইরাস করতে পারে। কিভাবে সে করে? টিউমার সেল ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে, যেটা অ্যাডজেসেন্ট ফাইব্রোসাইটের মাইটোসিসকে ইনডিউস করে এবং তাকে ফাইব্রোব্লাস্টে কনভার্ট করে। এই ফাইব্রোব্লাস্টগুলো কোলাজেন ফাইবার লে ডাউন করতে থাকে। এই কোলাজেন ফাইবার যখন কন্ট্রাকশন করে তখন কুপার্স লিগামেন্টে শর্টেনিং হয় এবং ভেতর থেকে সে স্কিনকে টান দেয়। এখন একটা কুপার্স লিগামেন্ট যদি এক জায়গায় স্কিনকে টান দেয় তাহলে এক জায়গায় গর্ত তৈরি হবে, সেটাকে আমরা বলি ডিম্পলিং।
আর যখন মাল্টিপল কুপার্স লিগামেন্ট ইনভলভ হবে, জায়গায় জায়গায় গর্ত তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো পাকারিং বা টিদারিং। তাহলে এগুলা কিভাবে হয় বুঝতে পারলাম। আর টিউমার সেল যখন সাবডার্মাল লিম্ফেটিক্স কিংবা অ্যাক্সিলারি লিম্ফ নোডে ইনফিল্ট্রেট করবে, তখন আমাদের কিউটেনিয়াস যে লিম্ফ গুলো আছে সেগুলো ড্রেনেজ ঠিকঠাক ভাবে হতে পারবে না, অর্থাৎ স্কিনের লিম্ফ ড্রেন হচ্ছে না, তখন স্কিনটা সোলেন হয়ে যাবে। এখন স্কিন এক জায়গায় সোলেন আর জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, তাহলে এটা দেখতে কিসের মতো মনে হবে? কমলার খোসার মতো মনে হবে। এই জন্য এটাকে আমরা বলি পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। এটা কিন্তু লোকালি অ্যাডভান্স ডিজিজের একটা সাইন। যখন ল্যাকটিফেরাস ডাক্টকে ইনভলভ করবে তখন নিপল রিট্রাকশন হতে পারে। এবং আরেকটা আমরা বলেছি যে এক্সটেন্সিভ টিউমার ইনফিল্ট্রেশন যখন হবে ব্রেস্টের স্কিনে, কিংবা ব্রেস্ট কেটে ফেললে চেস্টের স্কিনে, কিংবা আপার লিম্বে কিংবা অ্যাবডোমেনে, তখন সেখানে একটা থিকেনিং বা একটা বিদঘুটে অ্যাপিয়ারেন্স হবে, যেটা আমরা বইতে 933 পেজে ছবি দেখতে পারবো। সেটাকে আমরা বলি ক্যান্সার এন কুইরেস। তো এগুলো আমরা বললাম লোকাল স্প্রেডে কি কি করতে পারে। এছাড়া লিম্ফেটিক স্প্রেড করতে পারে অ্যাক্সিলারি লিম্ফ নোডে কিংবা ইন্টারনাল মেমারি নোডে মিডিয়াল হাফ থেকে, কিংবা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে এপিক্যাল অ্যাক্সিলারি থেকে, তারপরে সেখানে স্প্রেড করতে পারে। এছাড়া হেমাটোজেনাস স্প্রেড করতে পারে স্কেলেটাল সিস্টেমে সবচেয়ে কমনলি। এটা আমরা বিএল বিএল দিয়ে মনে রাখি, বোন, লাং, লিভার, ব্রেন, বিএল বিএল। এবং স্কেলেটাল সিস্টেমের মধ্যেও সবচেয়ে কমনলি কোথায়? লাম্বার ভার্টিব্রাতে, মানে স্পাইনের মধ্যে লাম্বার ভার্টিব্রাতে। কেন স্পাইনে? কারণ স্পাইনে সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই। আর কেন লাম্বার ভার্টিব্রাতে? কারণ ওইখানে একটা প্লেক্সাস থাকে, এই জন্য ওইখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি থাকে, এই জন্য হেমাটোজেনাস রুটে সে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন। এরপরে সেকেন্ড মোস্ট কমন হলো নেক অফ ফিমার, থার্ড হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, ফোর্থ হচ্ছে রিবস এবং ফিফথ হলো স্কাল। তাহলে বোনস বললাম, এরপরে ব্রেন, লিভার এবং লাংসে যেতে পারে। আর ওকেশনালি এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিংবা ওভারিতেও যেতে পারে। আর যদি কখনো লিম্সে যায়, এটা কখনোই এলবো বা নিকে সাধারণত ক্রস করে না। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, কি কিভাবে স্প্রেড করে? আমরা বললাম 3 ভাবে স্প্রেড করতে পারে। কোথায় মেটাস্টেসিস হয় আমরা বলেছি। কি কি স্কিন চেঞ্জ পেতে পারি কার্সিনোমা ব্রেস্টে, নিপল রিট্রাকশন কেন হয়, ডিম্পলিং কেন হয়, পিউডি অরেঞ্জ কেন হয়, কুপার্স লিগামেন্ট কি এটা তো আগেই বলেছি, পাকারিং কেন হয়, এগুলো আমরা সব বলে ফেলেছি। আর কার্সিনোমা ব্রেস্টের পেশেন্ট যখন ব্যাক পেইন নিয়ে আসবে, তখন আমরা কি সাসপেক্ট করব? সাসপেক্ট করব যে স্পাইনে তার মেটাস্টেসিস হয়ে গেছে। হেমাটোজেনাস স্প্রেড কোন বোনে সবচেয়ে বেশি হয়? লাম্বার ভার্টিব্রাতে। আর ব্রেস্ট কার্সিনোমা বোনসে কিভাবে মেটাস্টেসিস হয়? হেমাটোজেনাস রুটে। এবং এটার সাথে প্রোস্টেট কার্সিনোমার মেটাস্টেসিসের ডিফারেন্স কি? এই ক্ষেত্রে যে লেশনটা হবে সেটা হচ্ছে অস্টিওলাইটিক লেশন, আর প্রোস্টেটের ক্ষেত্রে হয় অস্টিওব্লাস্টিক লেশন। এটা প্রোস্টেটের সাথে সবারই একটা ডিফারেন্স, যে প্রোস্টেটে কি হয়? অস্টিওব্লাস্টিক লেশন হয়, অর্থাৎ নিউবর্ন ফর্মেশন হয়। আর এই ক্ষেত্রে বা অন্যান্য কার্সিনোমার ক্ষেত্রে কিন্তু অস্টিওলাইটিক লেশন হয়। কার্সিনোমা পেলভিসে যদি ডিপোজিট হয়, সেই ক্ষেত্রে মেলে কি ফাইন্ডিং পাবো? আমরা ব্লুমার্স শেলফ পাই, রেক্টোপেলভিক একটা ডিপোজিট দেখতে পাই। আর ফিমেলের ক্ষেত্রে কি পাই? ক্রুকেনবার্গ টিউমার। তো এই 8টা প্রশ্ন এখান থেকে করা হয়েছে। তো একটা প্রশ্ন ছিল যে স্পাইনে ব্লাড আর লিম্ফ নোড ছাড়া আর কিভাবে মেটাস্টেসিস হয়, এটা আমি জানি না, এটা কেউ জানলে জানাতে পারো। আর লাং ইনভলভমেন্ট ছাড়া কিভাবে ভার্টিব্রাকে ইনভলভমেন্ট করতে পারে, আর কোন কোন ক্যান্সার এইভাবে মেটাস্টেসিস হয়, এটাও জানি না, এটা চাইলে কেউ কমেন্টে লিখে দিতে পারো। এরপরে থার্ড সেগমেন্টে আমরা হিস্ট্রিটা বলবো, অর্থাৎ সিমটম নিয়ে আলোচনা করব এবং এখান থেকে 6টা প্রশ্ন ডিসকাস করার চেষ্টা করব। তো হিস্ট্রিতে আমরা পার্টিকুলার্সের মধ্যে এইজ, সেক্স এই দুইটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাকি সবকিছুই নিব। এবং প্রেজেন্টিং কমপ্লেন্টসে আমরা লেফট বা রাইট ব্রেস্টে একটা লাম্প ফর এত ডিউরেশন বলবো, নিপল ডিসচার্জ ফর এত ডিউরেশন, কিংবা লাম্পের উপরে কোনো একটা আলসার থেকে ডিসচার্জ, অর্থাৎ একটা ডিসচার্জের ফিচার থাকতে পারে। এবং অ্যাডভান্সড কেসে এটা কিন্তু পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই তিনটাকে আমরা চিফ কমপ্লেন্টে রাখতে পারি। কোনো একটা লাম্প থাকলে লাম্পের সাইড বলতে হবে, যেমন অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, শি ওয়াজ রিজনেবলি ওয়েল 5 months back, then she suddenly noticed a lump অথবা felt a lump in the upper and outer quadrant of the right breast. It is 5 by 5 centimeter in size, অথবা সে যত বলবে, যেভাবে বলবে সেভাবে বলবো। এবং it is slowly growing অথবা rapidly growing, painful একটা লাম্প, এটা মেনস্ট্রুয়েশনের সময় কিছুটা ছোট হয়ে যায়, এভাবে আমরা বলতে পারি। কারণ মেনস্ট্রুয়েশনের সময় ইস্ট্রোজেন কমে যায়, যার কারণে লাম্পটা সাইজে ছোট হয়ে যেতে পারে। There is discharge from the nipple for same duration. এটার কালার কি? ব্লাড স্টেইনড, odorless এবং কোয়ান্টিটি স্ক্যান্টি ইন অ্যামাউন্ট। ইট কামস আউট স্পন্টেনিয়াসলি থ্রু সিঙ্গেল ডাক, এভাবে আমরা বলতে পারি। তো এগুলার কেন জিজ্ঞাসা করার গুরুত্ব কি সেটা আমরা একটু পরে বলবো। আলসারেশনের ক্ষেত্রেও যদি আলসারেশন থাকে, সেই ক্ষেত্রে এটি কি স্লোলি গ্রোয়িং নাকি র্যাপিডলি গ্রোয়িং, পেইনফুল নাকি পেইনলেস, ডিসচার্জ আছে কিনা, ডিসচার্জ থাকলে সেটার আবার কালার, অডর, কোয়ান্টিটি, এগুলো সব কিন্তু মেনশন করতে হবে।
পেইন থাকলে পেইনটা যে কন্টিনিউয়াস ডালেকিং ইন নেচার হবে, কোনো রেডিয়েশন থাকবে না। এটার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড নেগেটিভ পয়েন্ট হিসেবে কোনো ফিভার থাকবে না। ফিভার থাকে ইনফ্লামেটরি ব্রেস্টের ক্ষেত্রে। ট্রমা থাকবে না, ট্রমা থাকে ট্রমাটিক ফ্যাট নেক্রোসিসের ক্ষেত্রে, যেটা এখানে একটা ডিডি হিসেবে আসতে পারে। তো এগুলো যে নাই এটা মেনশন করে দিতে হবে। পেইনটা অ্যাগ্রাভেট হয় ছোটখাটো কাজকর্ম করলে, আর রিলিফ হয় রেস্ট নিলে। তো এইগুলোকে আমরা কিন্তু ইলাবোরেশন করব আমাদের চিফ কমপ্লেন্ট হিসেবে। সাথে আমরা জিজ্ঞাসা করব তার অ্যাক্সিলাতে বা আর্মপিটে কোনো সুয়েলিং আছে কিনা। যদি সুয়েলিং থাকে সেই ক্ষেত্রে আবার সেটাকে লাম্পের মতো করে প্রেজেন্ট করতে হবে। তো এইভাবে আমরা সিমটমগুলোকে ইলাবোরেট করলাম, নেগেটিভ পয়েন্ট নিলাম, আর কিছু মেটাস্টেটিক ফিচার জিজ্ঞাসা করতে হবে। তার আগে আমরা যেহেতু কার্সিনোমার কথা বলছি, অ্যানোরেক্সিয়া ওয়েট লস আছে কিনা এটা আমরা মেনশন করব। যদিও বেইলি লাভ এটাকে মেটাস্টেটিক ফিচার হিসেবে লেখা আছে, আমরা কিন্তু যে কোনো কার্সিনোমাতে অ্যানোরেক্সিয়া ওয়েট লস আছে কিনা জিজ্ঞাসা করে নিই। আর আদার মেটাস্টেটিক ফিচার হিসেবে আমরা বোন পেইন, কাফ, শর্টনেস অফ ব্রেথ, হেমোপটাইসিস, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স কিংবা আদার কোনো নিউরোলজিক্যাল ডেফিসিটের সাইন আছে কিনা, সে কখনো আনকনশিয়াস হয়ে গেছিল কিনা, তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে কিনা, জন্ডিস আছে কিনা, অ্যানোরেক্সিয়া বলেছি আগেই, ওয়েট লস, উইকনেস আছে কিনা, হাইপার ক্যালসিমিয়ার কোনো ফিচার আছে কিনা, এগুলো কিন্তু জিজ্ঞাসা করে নিব। সাথে আমরা শেষ করব ডায়াবেটিক কিনা, হাইপারটেনসিভ কিনা, তার বাউল ব্লাডার হ্যাবিট কেমন, এগুলো দিয়ে আমরা হিস্ট্রিটাকে শেষ করতে পারবো। হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসের পরে আদার হিস্ট্রি আমরা অ্যাজ ইউজুয়াল নিব, তবে এখানে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করেছি যেগুলো মিস করা যাবে না। যেমন পাস্ট হিস্ট্রিতে তার প্রিভিয়াস এরকম কোনো সুয়েলিং ছিল কিনা, কিংবা কোনো অপারেশন হয়েছে কিনা, কোনো চিকিৎসা নিয়েছে কিনা, এগুলো আমরা মেনশন করব। মেনস্ট্রুয়াল বা অবস্টেটিক হিস্ট্রিতে তার এজ অ্যাট মেন আর কি, মেনস্ট্রুয়েশনের প্যাটার্ন, এজ অ্যাট ফার্স্ট চাইল্ড, প্যারিটি, ব্রেস্ট ফিডিং, এবং সে কোনো কন্ট্রাসেপটিভ নেয় কিনা, এগুলো অবশ্যই মেনশন করতে হবে। কেন করতে হবে সেটা আমরা রিস্ক ফ্যাক্টরের সময় বলেছি যে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরের সাথে রিলেটেড। ড্রাগ হিস্ট্রিতে সে এইচআরটি খায় কিনা, যদি পোস্ট মেনোপোজাল উইমেন হয় সেই ক্ষেত্রে, এবং তার কোনো ড্রাগে অ্যালার্জি হয় কিনা সেটা তো আমরা সব ক্ষেত্রেই জিজ্ঞাসা করি। ফ্যামিলি হিস্ট্রিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভের মধ্যে ব্রেস্ট কোনো কার্সিনোমা বা এন্ডোমেট্রিয়াল কিংবা ওভারিয়ান কার্সিনোমা আছে কিনা সেটা আমরা জিজ্ঞাসা করব, কারণ এই সবগুলাই কিন্তু বিআরসিএ জিনের সাথে রিলেটেড। পার্সোনাল হিস্ট্রিতে সে স্মোকিং করে কিনা, অ্যালকোহল খায় কিনা, এগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। ডায়েট, অনেক সময় ফ্যাটি ফুড খেলে সেটাও কিন্তু ব্রেস্ট কার্সিনোমার জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো এগুলো আমরা সব হিস্ট্রিতে অবশ্যই মেনশন করে দিব। এরপর আমরা একটা সিমটম হিসেবে বলেছিলাম নিপল ডিসচার্জ। তো নিপল ডিসচার্জ কখন প্যাথোলজিক্যাল এটা আমাদেরকে জিজ্ঞাসা করে, বা কখন ডেঞ্জারাস সেটা আমাদেরকে জিজ্ঞাসা করে। তো বইতে এটাকে নেমোনিক দেয়া আছে 4S। এস ফর সিঙ্গেল, সেরাস, স্যাঙ্গুইনাস মানে ব্লাড স্টেন্ট, এবং স্পন্টেনিয়াস ডিসচার্জ যদি হয় তখন এটা আমাদের ডেঞ্জারাস একটা নিপল ডিসচার্জকে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা প্যাথোলজিক্যাল। আর অনেক সময় প্রেগনেন্সিতে আমাদের ব্লাডি ডিসচার্জ থাকলেও সেটাকে আমরা গুরুত্ব দিই না, কারণ প্রেগনেন্সিতে তো কি হয়, গ্ল্যান্ডুলার টিস্যুতে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তখন ব্লাডি ডিসচার্জ থাকতেও পারে, ওইটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। অনেক সময় কার্সিনোমাটাকে এক্সক্লুড করি, এবং এটা দেখা যায় যে প্রেগনেন্সি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি মাল্টিডাক্ট, এখানে বলেছিলাম কি সিঙ্গেল ডাক্টে ডিসচার্জ হলে সেটা প্যাথোলজিক্যাল, মাল্টি ডাক্টে যদি মাল্টি কালার ডিসচার্জ আমরা অনেক সময় দেখতে পাই সেটা কিন্তু ফিজিওলজিক্যাল। এই ক্ষেত্রে রিঅ্যাসুরেন্স করতে হবে পেশেন্টকে। তো কিছু কালারের কথা এখানে মেনশন করা আছে যে কি কি কালারের নিপল ডিসচার্জ হতে পারে। সিঙ্গেল ডাক্ট দিয়ে যদি হয় সেই ক্ষেত্রে ব্লাড স্টেন, সব ক্ষেত্রেই ডাক্ট একটেশিয়া মনে রাখবা। ব্লাড স্টেন হলে ডাক্ট একটেশিয়া, ডাক্ট প্যাপিলোমা, কার্সিনোমা। সেরাসেও সেম, একটেশিয়া, প্যাপিলোমা, কার্সিনোমা, সাথে হাইপারপ্লেজিয়া হতে পারে। আর মোর দেন ওয়ান ডাক্ট কখন হবে, ব্লাড স্টেন, কার্সিনোমা, একটেশিয়া, প্যাপিলোমা নাই এই ক্ষেত্রে। আর এটা আলাদাভাবে জিজ্ঞাসা করে যে কখন গ্রিনিশ হয়, গ্রিনিশ বা ব্ল্যাক বা মাডি হয় কখন, ডাক্ট একটেশিয়ার ক্ষেত্রে। সব জায়গাতেই আমরা একই আনসার পাচ্ছি। আর পুরুলেন্ট কখন হয়, পেরিডাক্টাল মাস্টাইটিসের ক্ষেত্রে, এটা একটু ডিফারেন্ট। আর এমনিতে তো নিপেল দিয়ে মিল্ক বের হয় ল্যাকটেটিং উইমেনের ক্ষেত্রে, কিন্তু একটা নন ল্যাকটেটিং ফিমেলেও যদি মিল্ক বের হয় সেটা খারাপ। সেটা আমরা গ্যালাক্টোরিয়া চিন্তা করতে পারি, বিভিন্ন ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ কি করে, গ্যালাক্টোরিয়া করে। আর অনেক সময় পিটুইটারি টিউমার যেটা প্রোল্যাকটিন সিক্রিটিং, এই পিটুইটারি টিউমারও কিন্তু মিল্ক সিক্রিটিং, মিল্ক সিক্রিশন করতে পারে আমাদের নিপল দিয়ে। আর যদি কখনো নিপল দিয়ে ডিসচার্জ না বের হয়ে সারফেস দিয়ে মিল্ক বের হয় তখন সেটাকে আমরা প্যাজেটস ডিজিজ চিন্তা করতে পারি। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন এসেছে, কিভাবে কেস প্রেজেন্ট করবা, ব্রেস্টের ডিসচার্জ কখন ডেঞ্জারাস আমরা বলেছি 4টা এজ দিয়ে মনে রাখবো। এরকম কয়েকটা ডিসচার্জের নাম আমরা পড়েছি। গ্রিনিশ ডিসচার্জ কখন হয় আমরা বলেছি ডাক্ট একটেশিয়ার ক্ষেত্রে। প্যাথোলজিক্যাল নিপল ডিসচার্জ কোনটা আমরা জানি, 4S দিয়ে মনে রাখি। মাল্টিপল ডাক্ট থেকে বেটার নাকি সিঙ্গেল ডাক্ট থেকে, আমরা জানি সিঙ্গেল ডাক্ট থেকে হলে খারাপ, মাল্টিপল ডাক্ট থেকে হলে ফিজিওলজিক্যাল হতে পারে। হোয়াট আর দ্য কালার, অনেকগুলো কালার আমরা বলেছি। মেটাস্টেসিস যে হয়নি এটা কিন্তু আমরা হিস্ট্রি দিয়ে কিছু ফিচার বলেছিলাম, বোন পেইন, চেস্ট পেইন, হেমোপ্টাইসিস, এই সেই অনেকগুলা, তো ওগুলা হিস্ট্রি থেকে জিজ্ঞাসা করব। ইভেন এক্সামিনেশনেও আমরা কিছু টেস্ট করে বুঝতে পারি যে তার মেটাস্টেসিস আছে কিনা।
দেখতে দেখতে আমরা 24টা প্রশ্ন পড়ে ফেলেছি। এরপরে আমরা এক্সামিনেশন থেকে আরো 6টা প্রশ্ন পড়ার চেষ্টা করব। শুরুতেই আমরা জেনারেল এক্সামিনেশন করব, যেখানে আমরা পালপেবল লিম্ফ নোড পাবো। অবশ্যই অ্যাক্সিলারি এবং সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড পালপেশন করতে হবে, ইন্টারনাল মেমারি তো পালপেশন করার সুযোগ নাই, তো আমরা এই দুইটা করব। সাথে মেটাস্টেসিস থাকলে সেই ক্ষেত্রে আমরা জন্ডিস পাবো। এরপর আমরা লোকাল এক্সামিনেশন করব, এই ক্ষেত্রে ব্রেস্ট এক্সামিনেশন। ব্রেস্ট এক্সামিনেশন আমি ম্যাথডিক্যালি কি কি করতে হবে সবকিছু বলবো না, জাস্ট ফাইন্ডিংস হিসেবে কি পেতে পারি সেটা বলবো, এবং পরীক্ষায় যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে সেগুলাই বলবো। তো আমরা যে লাম্পটা পাবো সেই লাম্পটা একটা কার্সিনোমার ক্ষেত্রে কি কি ফিচার থাকবে সেটা এখানে লেখা আছে। একটা ব্রেস্ট নর্মাল আর একটা এনলার্জড, এবং লাম্পটা সাইট আমরা বলবো আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট এই ক্ষেত্রে রাইট ব্রেস্টে, এবং এটা টেন্ডার থাকে অ্যাডভান্সড কেসে, শেপ বলবো, সাইজ বলবো, কনসিস্টেন্সি হার্ড থাকে, মার্জিন ইরেগুলার থাকে, এবং আমরা ফিক্সিটি দেখবো স্কিনের সাথে ফিক্সড কিনা কিংবা আন্ডারলাইং মাসেল বা চেস্ট ওয়ালের সাথে ফিক্সড কিনা, এবং স্কিনে ইডিমেটাস থাকতে পারে কিংবা পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স থাকলে সেটা আমরা বলবো, এবং রেস্ট অফ দ্য ব্রেস্ট ইজ নর্মাল, এভাবে আমরা শেষ করতে পারি। তাহলে এখানে আমরা দেখলাম যে একটা কার্সিনোমার ক্ষেত্রে লাম্পের কি ফিচার থাকে। এরপরে একটা প্রশ্ন করে যে আমরা ডিম্পলিং বা পাকারিং বা টিদারিং দেখতে হলে কিভাবে দেখতে হবে। এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে বসতে বলবো এবং তার আর্মস দুইটা পাশে রাখতে বলবো বডির পাশে, এবং আমি তার ল্যাটারাল সাইডে দাঁড়াবো। এরপরে পেশেন্টকে বলবো আপনার হাত দুইটা আপনার মাথার উপরে তুলেন। তখন আমি ডিম্পলিং বা পাকারিং বা টিদারিং থাকলে সেটা ভালো বুঝতে পারবো। আর ফিক্সিটি দেখার জন্য আমরা পেশেন্টকে বলবো তার হাতটা কোমরে দিতে, অর্থাৎ ওয়েস্টের উপরে দিতে, এবং হাতটাকে রিল্যাক্স অবস্থায় রাখতে। তারপরে আমি সেই লাম্পটাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ডিরেকশনে মুভ করব। এরপরে পেশেন্টকে বলবো তার কোমরে চাপ দিতে যেন তার পেক্টোরালিস মাসেলটা টট হয়ে যায়। এরপরে টট হওয়ার পরে আমি দেখবো যে টট হয়েছে কিনা, তারপরে আমি কিন্তু সেম ডিরেকশনে আবার মুভ করব। এখন যদি আমি দেখি যে টট করার আগেই অর্থাৎ রিল্যাক্সড অবস্থায় আমি ফিক্স হয়ে গেছে, অর্থাৎ লাম্পটা মুভ করতে পারছি না, তখন আমি বুঝবো এটা চেস্ট ওয়ালের সাথেই ফিক্সড। আর যদি দেখি যে শুরুতে মুভ করতে পারছিলাম কিন্তু যখন মাসেলটা টট করে ফেললো তখন আর মুভ করতে পারছি না, তখন আমি বুঝবো এটা মাসেলের সাথে ফিক্সড। তাহলে কখন চেস্ট ওয়ালের সাথে ফিক্সড, কখন মাসেলের সাথে ফিক্সড, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এছাড়া এগুলো ছাড়া আমাদের নিপেলে ডিসচার্জ থাকতে পারে, রিট্রাকশন থাকতে পারে, এগুলো আমরা দেখবো। আদার স্কিন চেঞ্জেস দেখবো, যেটা আমরা আগেই বলে ফেলেছি, এবং কোনো আলসার থাকলে সেটা আলসারের মতো করে শর্ট কেসের মতো করে এক্সামিনেশন করব। আদার সিস্টেমের মধ্যে অ্যাবডোমিনে আমরা অ্যাসাইটিস পেতে পারি, পালপেবল লিভার পেতে পারি মেটাস্ট্যাটিক ফিচার হিসেবে, অ্যাবডোমিনাল মাস পেতে পারি ক্রুকেনবার্গ টিউমার থাকলে, পিভি করে দেখতে পারি কোনো পেলভিক ডিপোজিট আছে কিনা, ডিআরই করে দেখতে পারি রেক্টোপেলভিক পাউচে ব্লুমার্স শেলফ আছে কিনা, স্পাইনে টেন্ডানেস আছে কিনা অবশ্যই দেখতে হবে বনি মেটাস্টেসিসের জন্য, নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি কিংবা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে পারি। তাহলে এক্সামিনেশন থেকে আমাদের কি কি প্রশ্ন করে, যে লিম্ফ নোডে কি কি দেখেছি, আমরা অ্যাক্সিলারি লিম্ফ নোড এবং সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড দেখব, এবং কি কি গ্রুপ দেখব, 5টা গ্রুপ আছে, এগুলো আমরা সবাই জানি, এবং কিভাবে এটা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যায় সেটা জানি আমরা, যে এপিক্যাল থেকে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে যায় আর ডিরেক্টলি অ্যাক্সিলাতে যায়। লাম্পের কি ফিচার থাকবে, কিভাবে ফিক্সিটি দেখতে হবে, আর এটা নিচে কোন মাসেল থাকে, পেক্টোরালিস মেজর মাসেল, এটার ইনসারশন অরিজিন এটা নিজে নিজে পড়ে ফেলতে পারো, এবং মাসেলে আমরা কেন টেনশন দিতে বলি, পেক্টোরালিস মেজর মাসেলকে টট করার জন্য। টেনশন দেওয়ার আগেই যদি মুভ করে এবং টেনশন দিলে যদি মুভ না করে সেই ক্ষেত্রে কিসে ফিক্সড, আমরা জানি পেক্টোরালিস মাসেলের সাথে ফিক্সড। আর যদি টেনশন না দিলেও ফিক্সড থাকে তখন আমরা বুঝবো চেস্ট ওয়ালের সাথে ফিক্সড। টিদারিং কিভাবে দেখতে হয় আমরা বলেছি, এবং স্পাইন দেখেছি কিনা কেন দেখতে হবে এটা আমরা বলে ফেলেছি। তো এইটুকু ছিল এক্সামিনেশন থেকে। এরপরে আমরা গ্রেডিং স্টেজিং থেকে 4টা প্রশ্ন পড়ে ফেলবো। আমরা এই ক্ষেত্রে টিএনএম স্টেজিং এবং ম্যানচেস্টার স্টেজিং এই দুইটা স্টেজিং পড়ে থাকি। টিএনএম স্টেজিং এ টি ফর টিউমার সাইজ, যখন আমরা কোনো প্রাইমারি টিউমার খুঁজে পাবো না সেটাকে আমরা T0 বলতে পারি। আর যখন এটা লেস দেন 2 সেন্টিমিটার হবে তখন T1, 2 to 5 সেন্টিমিটার হলে T2, মোর দেন 5 সেন্টিমিটার হলে T3, এবং যে কোনো সাইজের টিউমার যখন স্কিন বা চেস্ট ওয়ালে ইনভেড করে যাবে অর্থাৎ আমরা ফিক্সিটি যখন পাবো তখন আমরা বুঝবো সেটা T4। আর যখন লিম্ফ নোডে মেটাস্টেসিস হবে, কোনো নোড না পেলে N0, শুরুতে আমরা অ্যাক্সিলারি লিম্ফ নোড পেয়ে থাকি, সেটা যদি মোবাইল হয় তাহলে N1, ফিক্সড হলে N2, আর যখন অ্যাক্সিলারিকে ক্রস করে এটা সুপ্রাক্লাভিকুলার বা ইন্টারনাল মেমারি নোড পর্যন্ত চলে যাবে ইপসিল্যাটারালি, সেটাকে আমরা N3 বলে থাকি।
আর যদি কন্ট্রাল্যাটারালি চলে যায় সেটাকে অনেকটা আমরা ডিস্টেন্ট মেটাস্টেসিস হিসেবে চিন্তা করতে পারি। তো মেটাস্টেসিস তো আমরা জানি সবাই যে না থাকলে M0 এবং থাকলে M1, এটা গেল আমাদের TNM স্টেজিং। এটা থেকেই আমরা ম্যানচেস্টার স্টেজিংটাও দেখতে পারি, যেমন মেটাস্টেসিস থাকলেই আমরা সেটাকে স্টেজ 4 হিসেবে চিন্তা করব, আর না থাকলে 1 2 3 এর মধ্যে যে কোনোটা হতে পারে। লেস দেন 2 সেন্টিমিটার হলে স্টেজ 1, 2 to 5 সেন্টিমিটার হলে 2 অথবা 3A, আর মোর দেন 5 সেন্টিমিটার হলে 3B, অর্থাৎ এটা T1, T2 এবং T3 এইভাবে আমরা চিন্তা করতে পারি। আর স্টেজ 1 এর ক্ষেত্রে কোনো লিম্ফ নোড আমরা পাবো না, এটা N0 এর সাথে কারেসপন্ড করে। স্টেজ 2 এর ক্ষেত্রে আমরা N1 পাবো, স্টেজ 3A এর ক্ষেত্রে আমরা N2 পাবো, আর 3B এর ক্ষেত্রে N3 পাবো। তাহলে 1 2 3 এবং প্রথমটা ছিল 0, আর এগুলো কোনোটাতেই আমরা মেটাস্টেসিস পাবো না। তাহলে এখানে পাশে দেখা যাচ্ছে যে TNM স্টেজিং এর সাথে এটাকে কিভাবে আমরা কারেসপন্ড করতে পারি। আর স্টেজ 3B এর ক্ষেত্রে একটা স্পেশাল কথা, যে এটা মোর দেন 5 সেন্টিমিটার অথবা যে কোনো সাইজ যখন স্কিনে ইনভলভ করে যাবে, অর্থাৎ T3 এর পাশাপাশি এখানে T4 ও কিন্তু ইনক্লুডেড। তো কখনো যদি আমরা স্কিনের সাথে ফিক্সিটি পাই তাহলে আমরা ডিরেক্টলি বলবো এটা কোন স্টেজ, স্টেজ 3B। এরপর আমরা গ্রেডিংটা দেখি। গ্রেডিং আমরা পার্সেন্টেজ অফ টিউমার সেল উইথ টিউবিউল ফরমেশন, নিউক্লিয়ার পলিমরফিজম এবং সাইজ এন্ড নাম্বার অফ মাইটোসিস, এখানে প্রত্যেকটাকে 1 2 3 পর্যন্ত স্কোর দিয়ে থাকি, যেটা আমরা হিস্টোলজিক্যালি ডায়াগনোসিস করে থাকি, গ্রেডিং করে থাকি। এবং যখন স্কোরটা 3 to 5 এর মধ্যে থাকে সেটা গ্রেড 1, 6 7 হলে গ্রেড 2 এবং 8 to 9 হলে গ্রেড 3 হিসেবে চিন্তা করি। গ্রেড 1 মানে ওয়েল ডিফারেন্সিয়েটেড, গ্রেড 3 মানে পোরলি ডিফারেন্সিয়েটেড, আর মাঝেরটা মডারেটলি ডিফারেন্সিয়েটেড। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসবে, যে এটা এই পেশেন্টটা মানে আমি যাকে এক্সামিনেশন করব সে কোন স্টেজে আছে। তো এটা আমরা তার সাইজ দেখে, ফিক্সিটি আছে কিনা, কয়টা নোড আছে, কয়টা মেটাস্টেসিস আছে, ফিচার আছে কিনা, সেটার ভিত্তিতে কিন্তু একটা স্টেজ চিন্তা করতে পারি। যেমন এখানে জিজ্ঞাসা করেছে কেন তুমি স্টেজ 3B বললা, তো নিশ্চয়ই ওই পেশেন্টের ফিক্সিটি ছিল অথবা এত বড় একটা টিউমার ছিল। তো এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা যেটা আগে বললাম সেটার ভিত্তিতে আমরা ডেসক্রিপশন করব। স্টেজিং এর ইম্পর্টেন্স কি, আমরা স্টেজিং এর ভিত্তিতেই কিন্তু প্ল্যান অফ ট্রিটমেন্টটা সাজাই। একটু পরে আমরা দেখব ট্রিটমেন্টের সময় যে স্টেজিং এর উপরে কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করে, এবং প্রগনোসিসটাও কিন্তু স্টেজিং এর উপরে ডিপেন্ড করে। যেমন কারো যদি স্টেজ 1 থাকে তাহলে তার 5 ইয়ার সার্ভাইভালের চান্স থাকবে 84%, আর যদি কেউ স্টেজ 4 এ থাকে তাহলে তার 5 ইয়ার সার্ভাইভালের চান্স থাকবে 26%, অনেক কম থাকবে, ঠিক না? তার মানে এটা প্রগনোসিসের সাথে রিলেটেড, প্ল্যান অফ ট্রিটমেন্টের সাথে রিলেটেড। ম্যানচেস্টার স্টেজিং আমরা বলেছি, গ্রেডিং আমরা বলেছি। তো এই চারটা প্রশ্ন আসে স্টেজিং থেকে। এরপরে আমাদের ডায়াগনোসিস, প্রভিশনাল বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। তো আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার ডায়াগনোসিস কি, এবং আমরা স্ট্রেট কাট বলে ফেলবো এটা কার্সিনোমা অফ ব্রেস্ট, অর্থাৎ কার্সিনোমা অফ রাইট বা লেফট ব্রেস্ট উইথ অ্যাক্সিলারি লিম্ফ নোড মেটাস্টেসিস, যদি আমরা পালপেবল পাই, এবং ক্লিনিক্যালি এটা কোন স্টেজে আছে সেটা TNM দিয়ে আমরা কিন্তু বলে ফেলতে পারি। এবং ডিডি হিসেবে আমরা কি রেখেছি, ফাইব্রাডেনোমা এবং ফাইলোডস টিউমার। কেন এটা কার্সিনোমা বললাম, কেন এটা বিনাইন কন্ডিশন না, কারণ লাম্পের ফিচারগুলো আমরা বলবো যেটা আমরা আগে এক্সামিনেশনের সময় বলেছি, হার্ড, ফিক্সড, ইরেগুলার মার্জিন, যা যা ছিল সবগুলো বলে ফেলবো। এবং স্কিন চেঞ্জ যেগুলো পাই সেগুলো একমাত্র কার্সিনোমাতেই পেয়ে থাকি, বিনাইনে পাওয়ার কথা না। পালপেবল লিম্ফ নোড একমাত্র কার্সিনোমাতেই পেয়ে থাকি। এগুলো ছাড়াও আমাদের হিস্ট্রিতে এইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শর্ট হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মেটাস্টেসিসের ফিচার থাকলে সেগুলো ইম্পর্টেন্ট, এবং আরো যা যা পাবো সবকিছু এখানে মেনশন করে ফেলবো। 7 সেগমেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ইনভেস্টিগেশন থেকে 16টা প্রশ্ন পড়ার চেষ্টা করব, এবং ইনভেস্টিগেশনটা কি দিব এবং কেন দিব সেটা বোঝার চেষ্টা করব। তো শুরুতেই যখন কোনো একটা পেশেন্ট আসবে বা স্যার যখন বলবে যে এখন তুমি কি করতে চাও, তখন আমি বলবো আই উইল কনফার্ম মাই ডায়াগনোসিস বাই, তারপরে আমরা ইনভেস্টিগেশন গুলো বলবো। তো যদি আমরা দেখি যে এটা একটা ডিফিউজলি পালপেবল সোয়েলিং বা লাম্প, সেই ক্ষেত্রে তো আমি কনফিউজড, মানে আমি ঠিকঠাক ভাবে পালপেটই করতে পারছি না, তাহলে আমি কোন জায়গা থেকে এফিনেসি নিব, কোন জায়গা থেকে বায়োপসি নিব। তখন আমরা শুরুতে আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি করে থাকি। আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আমরা লিখে দিব আল্ট্রাসোনোগ্রাফি অফ বোথ ব্রেস্ট উইথ এক্সিলা। তো কখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব আর কখন ম্যামোগ্রাফি করব, ইয়াং এজে ডেন্স ব্রেস্ট হলে সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি, এবং ওল্ড এজে ডিক্রিজ ডেন্সিটি থাকে তখন আমরা কিন্তু ম্যামোগ্রাফি করে থাকি। এই জন্য ম্যামোগ্রাফি কিন্তু স্ক্রিনিং পারপাসে বেশি হেল্পফুল, যেহেতু এটা ওল্ড এজে ইউজ করা যায়। তো এটা কেন করছি আসলে আল্ট্রাসোনোগ্রাফি, আমরা যখন ডিফিউজলি পালপেবল লাম্প পেয়েছি তখন ওইটা করে আমরা এটা কি সিস্টিক নাকি সলিড এটা ডিফারেন্সিয়েট করতে পারি। যদি সলিড হয় সেই ক্ষেত্রে আমি ফার্দার এফএনএসি বায়োপসি এগুলো করার চিন্তা করব, কিন্তু যদি সিস্টিক হয় আমার তেমন কিছু করা লাগবে না, এটা ইউজুয়ালি বিনাইন থাকতে পারে সিম্পল সিস্টের ক্ষেত্রে। আর যদি এটা পেইনফুল সিস্ট হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাসপিরেশন করে দেখতে পারি। তাহলে এইভাবে আমরা ফার্স্টে ডিফারেন্সিয়েট করলাম যেটা কি সিস্টিক নাকি সলিড। সলিড হলে পরবর্তীতে এটা থেকে আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড অ্যাসপিরেশন করতে পারি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, কিংবা বায়োপসি নিতে পারি।
কোনো অ্যাক্সিলারি লিম্ফ নোড যদি পাই সেটাও কিন্তু সেখান থেকেও কিন্তু আমরা অ্যাসপিরেশন বা বায়োপসি নিতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড বায়োপসি নিতে পারি এবং সেখানে কোনো মেটাস্টেসিস আছে কিনা বুঝতে পারি, অর্থাৎ অ্যাক্সিলারি লিম্ফ নোড থেকেও স্টেজিংটা করতে পারি। তাহলে এতগুলা ক্ষেত্রে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি আমাদেরকে হেল্প করবে। আর ম্যামোগ্রাফিতে আমরা দুইটা কথা বলেছি, যে ওল্ড এজে করে থাকি, ডিক্রিজ ডেন্সিটি থাকে, এই জন্য ভালোভাবে বুঝতে পারি। এটা এক ধরনের এক্স রে এবং স্ক্রিনিং পারপাসে এটা হেল্পফুল। এবং যখন আমরা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করবো, আমাদের ট্রিটমেন্টে আমরা বলবো যে দুই ধরনের সার্জারি আমরা করতে পারি। একটা হলো পুরো ব্রেস্টটা আমরা কেটে ফেলে দিব, যেটাকে আমরা বলি মাস্টেকটমি। আর আরেকটা হলো আমরা পুরো ব্রেস্টটা কাটবো না, আমরা কিছু অংশ রেখে দিব, জাস্ট যেই জায়গায় সমস্যা সেখানে ফেলবো, এটাকে আমরা বলি ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি। এখন দেখা যাচ্ছে আমি চিন্তা করলাম যে আমার এক জায়গায় সমস্যা, কিন্তু আসলে এটা ইউনিফোকাল না, মাল্টিফোকাল। বিশেষ করে যেগুলো লোবিউলার কার্সিনোমা সেগুলো কিন্তু মাল্টিফোকাল হয়। আমি এক জায়গায় লাম্প পাচ্ছি, কিন্তু এটা দেখা যাচ্ছে আরো আরেক জায়গাতে সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে তো আর কনজারভেটিভ সার্জারি করে একটা জায়গা ফেললে হবে না, ঠিক না? সেই ক্ষেত্রে আমার মাস্টেকটমি করা লাগবে। তো আগেই ম্যামোগ্রাফি করে আমি কনফার্ম হয়ে নিব যে এটা কি ইউনিফোকাল নাকি মাল্টিফোকাল। তাহলে কিভাবে বুঝবো? ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে আমরা কি কি ফিচার পাবো ম্যামোগ্রাফিতে? মাস পাবো, ডিস্টর্টেড প্যারেনকাইমা থাকবে এবং মাইক্রো ক্যালসিফিকেশন পাবো। এটা প্যাথোগনোমোনিক ফর কার্সিনোমা ব্রেস্ট। আর যদি কখনো ম্যাক্রো ক্যালসিফিকেশন পাই, সেটা কিন্তু বিনাইন ব্রেস্ট ডিজিজকে ইন্ডিকেট করে। তাহলে আমরা শুরুতেই কোনো একটা ডিফিউজলি পালপেবল কনফিউজিং লাম্প পেলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাফি করলাম, তারপরে আমরা সেখান থেকে এফএনএসি বায়োপসি নিতে পারি। কিন্তু শুরুতেই যদি আমাদের পালপেবল একটা ওয়েল ডিফাইন্ড লাম্প আমাদের হাতে এসে লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে সেটা সলিড নাকি সিস্টিক এটা প্রমাণ করার দরকার নাই, হাতেই তো বুঝতে পারছি, ঠিক না? তখন আমরা সরাসরি এফএনএসি বা বায়োপসি করব। কোনটা আমরা করতে চাই? আমরা বায়োপসি করতে চাই। কোনো ফ্যাসিলিটি যদি থাকে ভালো আমাদের হাতে, তাহলে আমরা অবশ্যই কি করব? বায়োপসি করব। যদি স্কিন ইনট্যাক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ট্রু কাট বা কোর বায়োপসি করি, এক্সিশনাল বায়োপসি। আর যদি আলসারেশন থাকে সেই ক্ষেত্রে আমরা ইনসিশনাল বায়োপসি করে থাকি। তো কেন এত গুরুত্ব দিচ্ছি বায়োপসিকে? বায়োপসি কিন্তু এফএনএসির চাইতে ভালো। এখানে আমরা একটা কোর অফ টিস্যু নিতে পারি, গ্রেডিং করতে পারি, ইনভেশন অফ দ্য বেসমেন্ট মেমব্রেন দেখতে পারি এবং রিসিপ্টর স্টাডি করতে পারি, ইআরপিআর পজিটিভ নেগেটিভ এগুলো দেখতে পারি ইমিউনোফেনোটাইপিং এর মাধ্যমে। এই জন্য কিন্তু আমাদের এফএনএসির চাইতে বায়োপসি অবশ্যই ভালো এবং সুবিধা থাকলে আমরা অবশ্যই কি করব? বায়োপসি করব। তাহলে এইগুলা আমরা করলাম ডায়াগনোসিসকে কনফার্ম করার জন্য। এরপরে স্টেজিং এর জন্য আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন আছে। চেস্ট এক্সরে করতে পারি, লাং বা চেস্টে মেটাস্টেসিস আছে কিনা দেখার জন্য। আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন করতে পারি, পেরিটোনিয়াম বা অ্যাবডোমেনে মেটাস্টেসিস আছে কিনা। কিংবা বর্তমানে যেহেতু সিটি অ্যাবডোমেন আছে, সিটি অ্যাবডোমেন করতে পারি। বোন স্ক্যান অথবা লোকাল পার্টে এক্সরে করতে পারি। কোনো এক জায়গায় সে যদি বোন পেইন কমপ্লেন করে, তাহলে ওই জায়গাতে এক্সরে করতে পারি কিংবা বোন স্ক্যান করতে পারি। আর যদি তার কোনো ক্লিনিক্যাল ফিচার এগুলো না থাকে, তার বুকে কোনো সমস্যা নাই, পেটে কোনো সমস্যা নাই, বোনসে কোনো ব্যথা নাই, সেক্ষেত্রে আমরা এগুলো না দিলেও হবে, কারণ এগুলো তো অনেক দামি ইনভেস্টিগেশন, ঠিক না? তো এই ইনভেস্টিগেশন গুলো করলাম আমরা। এরপরে একটা প্রশ্ন করতে পারে যে এমআরআই এর কোনো রোল আছে কিনা, অর্থাৎ ইমেজিং এর মধ্যে এমআরআই এর কোনো রোল আছে কিনা। এমআরআই সাধারণত ইউজুয়ালি দেওয়া হয় না, যদি কখনো আমরা রিকারেন্স দেখতে চাই সেই ক্ষেত্রে এমআরআই করতে পারি। অর্থাৎ কোনো একবার মাস্টেকটমি বা দেখা যাচ্ছে যে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করলাম, সেখানে যে স্কারটা আছে সেই স্কারটা যদি আবার হার্ড মনে হয়, তার মানে আমরা রিকারেন্স চিন্তা করব। অর্থাৎ এটা কি স্কার নাকি আবার নতুন করে কার্সিনোমা রিকারেন্স করেছে সেটা ডিফারেন্সিয়েট করতে পারবো। আর অনেক সময় আমরা কি করি? ব্রেস্ট কেটে ফেলার পরে সেখানে একটা ইমপ্ল্যান্ট বসাই, সেই ইমপ্ল্যান্ট থেকে আবার কার্সিনোমা হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এমআরআই করতে পারি। তো ওভারঅল ব্রেস্টকে অ্যাসেসমেন্ট করার জন্য যে বেসিক প্রিন্সিপালটা আমরা ইউজ করি সেটাকে আমরা বলি ট্রিপল অ্যাসেসমেন্ট, যেটা আমরা এই ওভারঅল ক্লাসে বলেছি। যে শুরুতে আমরা কি করি? ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, হিস্ট্রি এবং এক্সামিনেশন নিই। তারপরে আমরা শুরুতে বললাম যে আমরা ডিফিউজলি পালপেবল কনফিউজিং লাম্প থাকলে ইমেজিং করব, ম্যামোগ্রাফি অথবা আল্ট্রাসোনোগ্রাফি। এরপর আমরা বলেছি যে কনফার্ম হওয়ার জন্য কি করব? প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট করব, এফএনএসি এবং বায়োপসি। তো এই সবগুলো করলে কিন্তু আমরা 100% ডায়াগনস্টিক অথবা 99.9% ডায়াগনস্টিক, মিস হওয়ার কোনো চান্স থাকবে না, সবগুলো যদি আমরা মেথডিক্যালি করে থাকি। তাহলে ইনভেস্টিগেশন থেকে আমাদের কি কি প্রশ্ন আসে, কি ইনভেস্টিগেশন করব আমরা বলেছি। ট্রিটমেন্ট পারপাসে যদি একটা ইনভেস্টিগেশন করতে বলা হয়, তাহলে আমরা কি করব? আমরা বায়োপসি করতে পারি। বায়োপসির সুবিধা কি সেটা আমরা বলেছি। হরমোন রিসেপ্টর পজিটিভ হলে সুবিধা কি, এটা আমরা ট্রিটমেন্টে বলবো। যে যদি ইআরপিআর পজিটিভ হয়, তাহলে এটার এগেইনস্টে আমরা ট্যামোক্সিফেন ড্রাগ দিতে পারি বা কিছু হরমোনাল থেরাপি দিলে ভালো প্রগনোসিস পাওয়া যায়। ব্রেস্ট কার্সিনোমা ইন সিটু বলতে কি বুঝো, এটা আমরা শুরুতে বলেছিলাম। তো এফএনএসি তে এটা আমরা বুঝতে পারবো না। এফএনএসি তে শুধু বুঝতে পারি যে এটা কি বিনাইন নাকি ম্যালিগনেন্ট। তাহলে কোন ইনভেস্টিগেশন দিয়ে আমরা বুঝতে পারবো? বায়োপসি দিয়ে বুঝতে পারবো, ঠিক না? বায়োপসিতে আর কি কি বোঝা যায়? চারটা পয়েন্টে আমরা বলেছি। ট্রু কাট বায়োপসি কেন করব, এটার অ্যাডভান্টেজ বলেছি। এফএনএসি তে আমরা কি কি পাবো সেটা বলে ফেলেছি, এবং এফএনএসি থেকে ট্রু কাট বায়োপসি কেন বেটার সেটাও বলেছি। ফার্স্টে বায়োপসি কেন করি, ওই সেম কথা, চারটা পয়েন্ট।
তারপরে বায়োপসি কিভাবে করে এটা আনসারটা এখানে লেখা আছে যে শুরুতে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, তারপরে লাম্পের উপরে একটা স্মল ইনসিশন দিয়ে বায়োপসি গান দিয়ে তারপরে বায়োপসি স্যাম্পল নেওয়া হয়, এরপরে 10% ফরমালিন দিয়ে প্যাথোলজিতে পাঠানো হয়। এটা সম্ভবত স্যার বলে দিয়েছে, এই জন্য এখানে লেখা আছে। তারপরে রিসিপ্টরগুলোর ইন্টারপ্রিটেশন আমরা জানি যে ইআরপিআর পজিটিভ হলে আমরা বলি লুমিনাল টাইপ, এছাড়া HER2 পজিটিভ হতে পারে, আর তিনটাই যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আমরা বলি টিএনবিসি অর্থাৎ ট্রিপল নেগেটিভ ব্রেস্ট কার্সিনোমা। আর ইআরপিআর পজিটিভ থাকতে পারে, HER2 নেগেটিভ থাকতে পারে, কিংবা HER2 পজিটিভ ইআরপিআর নেগেটিভ থাকতে পারে। এগুলোর ভিত্তিতে আমরা কিন্তু ট্রিটমেন্ট অপশন চেঞ্জ করতে পারি বা হরমোনাল থেরাপি দিতে পারি। নেক্সটে আমরা কি ইনভেস্টিগেশন করতে চাই, আমরা স্টেজিং করতে চাই, ঠিক না? কি কি ইনভেস্টিগেশন দিব স্টেজিং এর জন্য সেটা আমরা বলে ফেলেছি তিনটা। মেটাস্টেসিস দেখার জন্য আমরা স্টেজিং এর ওই ইনভেস্টিগেশন গুলো বলে ফেলবো। চেস্ট এক্সরেতে আমরা চেস্টে মেটাস্টেসিস হয়েছে কিনা, লাংসে সেটা দেখবো, বোনসে মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা দেখবো। অ্যাবডোমেনের জন্য কি করব বললে আমরা সিটি অ্যাবডোমেন বলতে পারি, কিংবা অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাফি অফ অ্যাবডোমেন বলে থাকি। লিভার ফাংশন টেস্ট বলার দরকার নাই, যদি বলি সেই ক্ষেত্রে এরকম উল্টাপাল্টা 2-3টা প্রশ্ন আসবে, তো আমরা লিভার ফাংশন টেস্ট বলবো না। হরমোন রিসেপ্টর পজিটিভ ভালো নাকি খারাপ, যদি ইআরপিআর পজিটিভ হয় তাহলে অবশ্যই ভালো, আর HER2 পজিটিভ হলে সেটা কিন্তু খারাপ, এটা আমরা প্রগনোসিস বলার সময় বলবো। ট্রিপল নেগেটিভ মানে আমরা বুঝতেই পারছি যে ইআরপিআর HER2 সবগুলাই নেগেটিভ। আর স্ক্রিনিং এর জন্য আমরা কি করব, ট্রিপল অ্যাসেসমেন্ট করব, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করব, ইমেজিং স্টাডি করব এবং প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট করব। হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, ইমেজিং এর মধ্যে ম্যামোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি করব এবং এফএনএসি বায়োপসি নিব। এগুলো করলে আমরা 100% ডায়াগনস্টিক আমাদের জন্য। ওল্ড এজে যেহেতু স্ক্রিনিং করা হয়, ইউজুয়ালি ম্যামোগ্রাফিটাকেই বেশি প্রেফার করা হয়। এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং 28টা প্রশ্ন সলভ করব এই রিলেটেড। ট্রিটমেন্টের শুরুতে আমাদেরকে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম ফরমেশন করতে হবে বা একটা টিউমার বোর্ড ফরমেশন করতে হবে, যেখানে একজন সার্জন, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, অনকোলজিস্ট, প্লাস্টিক সার্জন এবং কিছু অ্যালাইড হেলথ প্রফেশনালস থাকবেন, যেমন ব্রেস্ট কেয়ার নার্স, সাইকোলজিক্যাল কাউন্সিলর, জেনেটিক কাউন্সিলর, ওনারা থাকবেন। ওনারা মিলে সিদ্ধান্ত নেবেন পেশেন্টের জন্য কোন ট্রিটমেন্টটা ভালো হবে এবং পেশেন্টের প্রিফারেন্সকে ওনারা গুরুত্ব দেবেন এই ক্ষেত্রে। তো আমাদের কি কি ট্রিটমেন্ট মডালিটিস আছে, আমরা সার্জারি করতে পারি এবং কিছু অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট দিতে পারি। সার্জারির মধ্যে ব্রেস্টের জন্য সার্জারি করতে পারি, অ্যাক্সিলারি লিম্ফ নোডের জন্য সার্জারি করতে পারি। ব্রেস্টের জন্য আমরা কি করতে পারি, পুরো ব্রেস্ট কেটে ফেলতে পারি, যেটাকে আমরা বলি মাস্টেকটমি, অথবা যেখানে সমস্যা শুধু সেখানে ফেলে বাকিটা রেখে দিতে পারি, যেটাকে আমরা বলি ব্রেস্ট কনজারভেশন সার্জারি। অর্থাৎ পেশেন্ট যদি চায় যে পুরোটা ফেলবে না, তখন আমাদের এই অপশনটাও কিন্তু অনেক সময় অ্যাভেলেবল থাকে। তাহলে ব্রেস্ট কনজারভেশন সার্জারির মধ্যে কি কি আছে, ওয়াইড লোকাল এক্সিশন এবং কোয়াড্রেন্টেক্টমি। লাম্পেক্টমির কোনো অপশন নাই, অর্থাৎ শুধু লাম্প ফেললে হবে না, আশপাশে 1 সেন্টিমিটার হেলদি মার্জিন সহ ফেলতে হবে, যেহেতু এটা একটা কার্সিনোমা, চারপাশে ইনভেশন থাকতে পারে। তাহলে কখন আমরা ওয়াইড লোকাল এক্সিশন বা ব্রেস্ট কনজারভেশন করব আর কখন মাস্টেকটমি করব? যদি অনেক বড় হয়, অর্থাৎ মোর দেন 4 সেন্টিমিটার যদি হয়, তখন আর রাখার সুযোগ থাকবে না, পুরোটা ফেলতে হবে। যদি সেন্ট্রালে থাকে, অর্থাৎ নিপল অ্যারিওলা রিজনে থাকে, তখন নিপল অ্যারিওলা ফেললে তো বাকিটা ফেলতেই হবে, ঠিক না? তারপরে যদি মাল্টিফোকাল থাকে, জায়গায় জায়গায় যদি লাম্প থাকে, তাহলে তো আমরা জায়গায় জায়গায় কাটতে পারবো না, সেই ক্ষেত্রে পুরোটাই ফেলতে হবে। ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, পেশেন্ট যদি নিজেই চায় যে মাস্টেকটমি করতে, তখন আমরা মাস্টেকটমি করব। আর ব্রেস্ট কনজারভেশন সার্জারি কখন করবো, এটার উল্টাটা বললেই হবে, লেস দেন 4 সেন্টিমিটার পেরিফেরিতে থাকলে আমরা ইজিলি কাটতে পারি ওই পোর্শনটুকু। ব্রেস্টের সাইজ যদি তুলনামূলক বড় থাকে, কিংবা ফ্রোজেন সেকশন অবশ্যই অ্যাভেলেবল থাকতে হবে, এই সব ক্ষেত্রে আমরা কিন্তু কনজারভেশন সার্জারি করব ওয়াইড লোকাল এক্সিশন। 1 সেন্টিমিটার হেলদি মার্জিন ফেলে বাকি যেই টিস্যুগুলো আছে সেগুলোতে কিন্তু পোস্ট অপারেটিভ রেডিওথেরাপি দিয়ে দিব, যাতে কোনো ক্যান্সার সেল রিমেইনিং থেকে যেতে না পারে। তো এগুলো হলো আমাদের সার্জিক্যাল অপশন। মাস্টেকটমির মধ্যে কি কি অপশন আছে, সিম্পল মাস্টেকটমি করা যায়, রেডিক্যাল মাস্টেকটমি করা যায় এবং মডিফাইড রেডিক্যাল মাস্টেকটমি করা যায়। সিম্পল মাস্টেকটমিতে আমরা শুধু ব্রেস্ট ফেলবো, ব্রেস্ট এবং তার অ্যাক্সিলারি টেল সহ ফেলবো। রেডিক্যাল মাস্টেকটমিতে আমরা ব্রেস্ট, অ্যাক্সিলারি লিম্ফ নোড ফেলবো, সাথে পেক্টোরালিস মেজর মাইনর সব মাসেল কিন্তু ফেলে দিব। তো এই ক্ষেত্রে সমস্যা আছে, যেহেতু পেক্টোরালিস মাসেল ফেলে দিচ্ছি, তাহলে সে শোল্ডার জয়েন্টকে মুভ করতে পারবে না, আপার লিম্বে এক্সটেন্সিভ লিম্ফিডিমা হবে, তার প্রচুর পেইন হবে এবং চেস্টুয়াল ডিফর্মিটি দেখা যেতে পারে। তো এই জন্য এটা আমরা করি না, আমরা কি করি, সিম্পল এবং মডিফাইড রেডিক্যাল মাস্টেকটমি করি। আবার এটার যে সার্ভাইভাল বেনিফিটও অনেক ভালো তাও না, তো এই জন্য আমরা এটা করি না, আমরা বাকি দুইটা করি। মডিফাইড রেডিক্যালে আমরা কি কি ফেলি, ব্রেস্ট ফেলি, অ্যাক্সিলারি লিম্ফ নোড ফেলি, এখানে পেক্টোরালিস মাসেলগুলো ফেলি না, কিন্তু এটার কিছু মডিফিকেশন আছে, যেমন প্যাটিস মডিফিকেশনে আমরা শুধু পেক্টোরালিস মাইনর এই মাসেলটা ফেলে থাকি, আর অচিনক্লোজ মডিফিকেশনে পেক্টোরালিস মাইনর মাসেলটা জাস্ট রিট্র্যাক্ট করা থাকে, আর স্ক্যানলন মডিফিকেশনে পেক্টোরালিস মাইনর মাসেলটা ডিভাইড করা থাকে। তাহলে এইভাবে কিছু মডিফিকেশন আছে মডিফাইড রেডিক্যাল মাস্টেকটমির ক্ষেত্রে।
তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসে যে মাল্টিডিসিপ্লিনারি টিমে কারা কারা থাকবে আমরা বলেছি, ট্রিটমেন্ট মডালিটিস কি কি আছে, পেশেন্ট ব্রেস্ট রাখতে চাইলে আমরা কি করব, কনজারভেটিভ সার্জারি করব, টিউমারের পাশের কিছু এক্সট্রা টিস্যু সহ ফেলাকে কি বলে, ওয়াইড লোকাল এক্সিশন, কতটুকু আমরা ফেলি 1 সেন্টিমিটার হেলদি মার্জিন ফেলি, সিম্পলে কি কি ফেলবো, প্যাটিস মাস্টেক্টমিতে কি কি ফেলবো, এগুলা কিন্তু আমরা বলে ফেলেছি। আর মাস্টেক্টমিতে যেহেতু আমরা পুরো ব্রেস্ট কেটে ফেলে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে রিকনস্ট্রাকশন অফার করব। এটা সে যতদিনই বাঁচুক না কেন তার কোয়ালিটি অফ লাইফকে কিন্তু ইমপ্রুভ করবে, এই জন্য রিকনস্ট্রাকশন অবশ্যই অফার করব। রিকনস্ট্রাকশনে আমরা ইমপ্ল্যান্ট বসাতে পারি, সিলিকন জেল ব্রেস্ট ইমপ্ল্যান্ট, কিংবা অটোলোগাস টিস্যু বসাতে পারি ল্যাটিসিমাস ডরসি থেকে, বা ট্রান্সভার্স রেকটাস অ্যাবডোমিনিস মায়োকিউটিনিয়াস টিস্যু বসাতে পারি, কিংবা অ্যান্ট্রোল্যাটারাল থাই থেকে, কিংবা ডিপ ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক পারফোরেটর থেকে আমরা টিস্যু নিয়ে বা মাসেল নিয়ে বসাতে পারি। তো রিকনস্ট্রাকশন করতে গেলে বা ব্রেস্ট কনজারভেটিভ সার্জারির সময় অনেক ক্ষেত্রে অপোজিট ব্রেস্টের সাথে যেহেতু সিমেট্রি অ্যাচিভ হয় না, এই জন্য আমরা অপোজিট ব্রেস্টেও কিন্তু কসমেটিক প্রসিডিউর করতে পারি, যেমন রিডাকশন বা অগমেন্টেশন ম্যামোপ্লাস্টি কিংবা মাস্টোপেক্সি। তো এটা আগেই পেশেন্টকে কাউন্সিলিং করে বলে দিতে হবে যে যেহেতু এটা কাটছি, এটার সাথে মিলানোর জন্য অপোজিট ব্রেস্টে আপনার কিছু সার্জারি করা লাগতে পারে, এটাকে আমরা বলি সিমেট্রাইজেশন, এটা আগেই কাউন্সিলিং করে রাখতে হবে। তো এখান থেকে প্রশ্ন করেছে, ইমপ্ল্যান্ট থেকেও প্রশ্ন করেছে। তো কি প্রশ্ন করেছে এখানে লেখা নাই, তবে আমরা এটা পড়ে রাখলাম প্রশ্ন করলে যাতে আনসার করতে পারি। তাহলে ট্রিটমেন্ট মডালিটিস এর মধ্যে আমরা সার্জারি পড়ছিলাম, ব্রেস্টের সার্জারি পড়ে ফেললাম, এবার দেখব অ্যাক্সিলার জন্য কি করা যায়। অ্যাক্সিলার জন্য আমরা যখন অ্যাক্সিলারি লিম্ফ নোড পালপেবল পাবো না, তখন আমরা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করতে পারি, অর্থাৎ টিউমারের ভিতরে আমরা একটা ডাই দিব, ব্লু ডাই, মিথিলিন ব্লু, বা তার সাথে একটা আইসোটোপ থাকবে টেকনিশিয়াম 99M। এটা দিলে প্রথমে টিউমার থেকে লিম্ফ নোড যখন ড্রেনেজ হবে, সেটা প্রথম ড্রেনিং লিম্ফ নোডে যাবে এবং আইসোটোপ দিয়ে আমরা সেটাকে চিহ্নিত করতে পারবো, সেটাকে আমরা বলি সেন্টিনেল লিম্ফ নোড, প্রথম যেটাতে গেছে সেটাকে আমরা এক্সিশন করে বায়োপসি করব। যদি পজিটিভ পাই তাহলে বুঝবো অ্যাক্সিলাতে চলে গেছে, তখন আমরা অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করব। আর যদি নেগেটিভ পাই তাহলে আমরা বুঝবো যে প্রথমটাতেই যায়নি, তাহলে তো সাবসিকুয়েন্ট গুলাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তখন আমরা কিছুই করতে হবে না। আর যদি আমরা আরেকটা অপশন আছে যে পালপেবল না পেলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা লেভেল থেকে কিছু লিম্ফ নোড নিয়ে দেখতে পারি, অনেক সময় স্কিপ মেটাস্টেসিস থাকে, তো এটা আরো ভালো। তো এটাকে আমরা বলি অ্যাক্সিলারি স্যাম্পলিং। তো অ্যাক্সিলারি স্যাম্পলিং করতে পারি কিংবা সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করতে পারি। তারপরে যদি পজিটিভ পাই তাহলে তো অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করব, আর যদি নেগেটিভ পাই আমার কিছু করা লাগবে না। আর যদি শুরুতেই আমি হাতেই পালপেবল পাই, তখন তো আর কষ্ট করে বায়োপসি করে নিয়ে দেখতে হবে না পজিটিভ কিনা, হাতে পালপেবল পেলে তো আমি বুঝবো যে হ্যাঁ ওইখানে চলে গেছে অলরেডি, তখন আমরা সরাসরি অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করে ফেলবো। তো অনেকে বলবে যে আলটিমেটলি তো করাই লাগছে অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন, তাহলে শুরুতেই কেন করছি না। আসলে শুরুতে তো চাইলে অনেক কিছুই করা যায়, কিন্তু এখানে তো মরবিডিটি আছে কিছু, যেমন সেরোমা ফর্মেশন হতে পারে, অন্য ইনফেকশন হতে পারে, সেন্সেশন প্রবলেম হতে পারে ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভের জন্য, কিংবা ফ্রোজেন শোল্ডার হতে পারে, এই জন্য আমরা শুরুতেই কিন্তু করি না, প্রয়োজন হলে তখন করি। আর এই ক্ষেত্রে অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশনে আমরা সবগুলা লেভেল অফ লিম্ফ নোড ফেলে দিব, ফ্যাট ফাসা সবকিছু সহ, শুধু প্রিজার্ভ করব কি অ্যাক্সিলারি পেইন, নার্ভ সেরাটাস অ্যান্টেরিয়র এবং ল্যাটিসিমাস ডরসি মাসেল। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসে যে অ্যাক্সিলারি লিম্ফ নোড আমরা কি করব, যদি আমরা না পাই সেই ক্ষেত্রে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি কিংবা স্যাম্পলিং করতে পারি, আর যদি পাই সেই ক্ষেত্রে ডিসেকশন করে ফেলবো। কার্সিনোমা ব্রেস্টের জন্য স্যাম্পলিং আমরা কি ডাই দিই, একটা ব্লু ডাই দেওয়া হয়, মিথিলিন ব্লু, এবং সাথে টেকনিশিয়াম 99M, রেডিও লেভেলড আইসোটোপ থাকে, আইসোটোপ লেভেলড একটা অ্যালবুমিন বা সালফারের কলয়েড কিংবা অ্যান্টিমনি দেওয়া হয়। আর কি কি প্রিজার্ভ করি সেটা আমরা বলেছি, অ্যাক্সিলারি পেইন, নার্ভ টু সেরাটাস অ্যান্টেরিয়র এবং ল্যাটিসিমাস ডরসি, এবং সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি কি এটা আমরা বলে ফেলেছি। তাহলে আমরা সার্জারির কথা বলেছি, সার্জারি ছাড়াও আরো কিছু অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট দেওয়া যায়, যেমন রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি এবং কিছু টার্গেটেড থেরাপি। রেডিওথেরাপি আমরা বিশেষ করে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারিতে যতটুকু ব্রেস্ট রেখে দিলাম সেই জায়গাতে অবশ্যই দিতে হবে, যাতে আর কোনো ক্যান্সার সেল সেখানে থেকে যেতে না পারে, এবং লিম্ফ নোড গুলাতে দিতে হবে। আমরা জানি অ্যাক্সিলারি, সুপ্রাক্লাভিকুলার এবং ইন্টারনাল মেমারি এই তিনটা লিম্ফ নোডে যায়, তো এই তিনটার মধ্যে সুপ্রাক্লাভিকুলার এবং ইন্টারনাল মেমোরিতে তো অবশ্যই দিব। আর অ্যাক্সিলারি যদি আমরা ডিসেকশন না করি তাহলে অ্যাক্সিলারিতেও দিব, আর ডিসেকশন করে ফেললে তো আর দেয়া লাগবে না। কেমোথেরাপির মধ্যে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া যায়, অর্থাৎ সার্জারির আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। হরমোন থেরাপির মধ্যে সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর ট্যামোক্সিফেন, অ্যারোমেটেজ ইনহিবিটর অ্যানাস্ট্রোজল, লেট্রোজল এগুলো দেওয়া যায়। আর টার্গেটেড থেরাপি আমরা কখন দিব, যখন HER2 পজিটিভ থাকবে, তখন আমরা ট্রাস্টুজুম্যাব অর্থাৎ হারসেপ্টিন কিংবা পার্টুজুম্যাব এগুলো দিব। হরমোন থেরাপি কখন দিব, ERPR পজিটিভ থাকলে আমরা এটা দিব। তো রেডিওথেরাপি আমরা কখন দিই, লোকালি অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে আমরা দিই T3 T4 N1 থেকে 3, ব্রেস্ট কনজারভেটিভ সার্জারির ক্ষেত্রে দিয়ে থাকি, এবং মাস্টেক্টমির পরেও টিউমারটা যদি অনেক বড় থাকে কিংবা স্কিন বা চেস্ট ওয়ালে ইনভলভমেন্ট থাকলে তো আর স্কিন কেটে ফেলতে পারবো না,
চেস্ট ওয়ালটা কেটে ফেলতে পারবো না। তো সেই ক্ষেত্রে রেডিওথেরাপি আমাদের একমাত্র ভরসা। লিম্ফোভাস্কুলার ইনভেশন যদি থাকে কিংবা অ্যাক্সিলারি লিম্ফ নোডে মেটাস্টেসিস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রেডিওথেরাপি দিব। আর নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি কখন দিব? লোকালি অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে আমরা ডাউনসাইজিং করার জন্য দিই, যাতে ছোট হলে আমরা সার্জারি করতে পারি। আর অনেক সময় আর্লি ব্রেস্ট কার্সিনোমাতেও দেওয়া হয় ব্রেস্ট কনজারভেটিভ সার্জারির ক্ষেত্রে আরো ছোট করার জন্য, HER2 পজিটিভ থাকলে, ট্রিপল নেগেটিভ থাকলে, কিংবা পেরিমেনোপোজাল উইমেন বিশেষ করে মোর দেন 50 ইয়ার্সে, এবং পেশেন্ট উইথ অ্যাক্সিলারি লিম্ফ নোড মেটাস্টেসিস, এই সব ক্ষেত্রে আমরা কিন্তু নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে থাকি। আর অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা কখন দিই? সব ইনভেসিভ কার্সিনোমা যদি মোর দেন 1 সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রে দিই। ইভেন মোর দেন 0.5 সেন্টিমিটার হলেই সাথে যদি কোনো পোর প্রগনোস্টিক ফ্যাক্টর থাকে, যেমন লিম্ফোভাস্কুলার ইনভেশন হাই গ্রেড কিংবা HER2 পজিটিভ TNBC, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব। আর অবশ্যই লিম্ফ নোড পজিটিভ যদি থাকে সেই ক্ষেত্রেও আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব। তাহলে কোনটা কখন দিব সেটা আমরা বলে ফেললাম। কেমোথেরাপি হিসেবে আমরা কি কি দিতে পারি এটা প্রশ্ন করে। সাইক্লোফসফামাইড দিতে পারি, মেথোট্রিক্সেট এবং 5-ফ্লোরোইউরাসিল, এটা একটা রেজিমেন, এটা সবচেয়ে কমনলি ইউজ করা হয় CMF রেজিমেন। এছাড়া অনেক সময় আমরা মিথোট্রিক্সেটের জায়গায় অ্যাড্রিয়ামাইসিন বা ডক্সোরুবিসিন দিতে পারি, কিংবা এপিরুবিসিন দিতে পারি। তো যখন আমরা অ্যাড্রিয়ামাইসিন দিব তখন এটাকে CAF বলবো, আর যদি এপিরুবিসিন দিই সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো CEF। এছাড়া অনেক ডসিটেক্সেল বা প্যাকলিটেক্সেল বেসড রেজিমেন আছে। তো এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে যে কি কি রেজিমেন আছে। এটা আমরা ইউজুয়ালি 6 থেকে 8 সাইকেলে দিই, মাসে একটা করে সাইকেল দেওয়া হয়। এক সপ্তাহ ভর্তি থেকে সেটা দিবে এবং বাকি 3 সপ্তাহ গ্যাপ থাকবে। আর হরমোন থেরাপি আমরা বলেছি যে ERPR পজিটিভ কেসে আমরা দিয়ে থাকি। প্রি মেনোপজাল উইমেনের ক্ষেত্রে আমরা ট্যামোক্সিফেনটা প্রিফার করি 5 বছর বা 10 বছর। লো গ্রেড থাকলে বা লো রিস্ক থাকলে 5 বছর, হাই রিস্ক থাকলে 10 বছর। আর পোস্ট মেনোপজাল উইমেনের ক্ষেত্রে দেখা গেছে যে ট্যামোক্সিফেনের চাইতে অ্যারোমেটেজ ইনহিবিটরগুলো বেশি ভালো কাজ করে, অ্যানোস্ট্রোজোল, লেট্রোজোল বা এক্সিমেস্টেন। তো এগুলা দিলে আবার অনেক সময় বোন লস হওয়ার মতো ঘটনা ঘটে, অর্থাৎ বোন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার চান্স বেড়ে যায়। এই জন্য আমরা বিসফসফোনেট, ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলোও কিন্তু সাথে দিয়ে দিব। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসে? কেন আমরা নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব? ডাউনসাইজিং করার জন্য, এটাকে অপারেবল করার জন্য। মাস্টেক্টমির পরে আমরা কি কি করব? আমরা বলেছি যে কি কি অ্যাডজুভেন্ট থেরাপি আমরা দিতে পারি। এটির ফুল ফর্ম কি? অ্যাডজুভেন্ট থেরাপি, ঠিক না? মডার্ন কেমোথেরাপি কি চলে এখন, নামগুলো আমরা বলবো, CMF, CAF, CEF এর নামগুলো বলবো। আর হরমোন থেরাপি কখন দিব? আমরা ERPR পজিটিভ থাকলে দিব। ERPR স্ট্যাটাস কেন দেখি? প্রগনোসিস, এটা যদি পজিটিভ থাকে তাহলে প্রগনোসিস ভালো, আর এটার এগেইনস্টে ড্রাগ দিতে পারি। কোন এজে কোন হরমোন থেরাপি? আমরা বলেছি যে প্রি মেনোপজাল এজে ট্যামোক্সিফেন দিব, আর পোস্ট মেনোপজালের ক্ষেত্রে অ্যারোমেটেজ ইনহিবিটর দিব। আর ট্রিপল নেগেটিভ হলে কি করব? নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, সার্জারি করব, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, রেডিওথেরাপি সবই দিতে পারবো। আর হরমোন রিসেপ্টরের ইম্পর্টেন্স আবারও সেম প্রশ্ন, যে ERPR পজিটিভ থাকলে আমরা এর এগেইনস্টে ট্যামোক্সিফেন বা অ্যারোমেটেজ ইনহিবিটর দিতে পারবো, প্রগনোসিসটা ভালো হবে। তো যেহেতু আমরা ট্রিটমেন্ট মডালিটিস পড়ে ফেলেছি, এখন আমরা ট্রিটমেন্টটা বলতে পারবো। তো ট্রিটমেন্ট যেহেতু পেশেন্ট টু পেশেন্ট, সার্জন টু সার্জন ভ্যারি করে, আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে কিভাবে আমরা ট্রিটমেন্টটা লিখতে পারি। স্যার যদি বলে যে তুমি এই পেশেন্টে কি ট্রিটমেন্ট দিবা, আমি বলবো যে আই ক্যান ডু ওয়াইড লোকাল এক্সিশন অর কোয়াড্রেন্টেক্টমি, অর্থাৎ ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি যদি আমরা করতে চাই, উইথ অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন যদি পালপেবল থাকে বা বায়োপসি পজিটিভ হয়, ফলোড বাই রেডিওথেরাপি টু দ্য রেস্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু। যেহেতু কনজারভেটিভ সার্জারি করেছি, বাকি টিস্যুতে আমাদের রেডিওথেরাপি দিতে হবে, টু দ্য সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড অ্যান্ড ইন্টারনাল মেমারি লিম্ফ নোড, ফলোড বাই কেমোথেরাপি। অর্থাৎ লিম্ফ নোডে আমরা দিব, অ্যাক্সিলারিতে দেওয়া লাগবে না যেহেতু ফেলে দিয়েছি, বাকিগুলোতে দিব এবং কেমোথেরাপি দিব। সাথে ERPR পজিটিভ হলে ট্যামোক্সিফেন দিব, HER2 পজিটিভ হলে ট্রাস্টুজুম্যাব দিব। এইভাবে আমরা টোটাল ট্রিটমেন্টটাকে মেনশন করতে পারি। তো এইভাবে তো আর যে কোনো ক্ষেত্রে বলা যায় না, আমরা স্টেজিং অনুসারে ট্রিটমেন্ট বলতে পারি, বা আমাদেরকে স্টেজিং অনুসারে জিজ্ঞাসা করে বলতে পারে যে স্টেজ 1 বা 2 এর ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিবা, বা আর্লি ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিবা, বা এরকম একটা TNM স্টেজিং এর একটা এক্সাম্পল দিবে, সেখানের জন্য কি ট্রিটমেন্ট দিবা সেটা জিজ্ঞাসা করতে পারে। তো আর্লি ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে সার্জারি, অর্থাৎ আমরা কনজারভেটিভ সার্জারি করতে পারি, মাস্টেক্টমি করতে পারি, অ্যাক্সিলারি লিম্ফ নোড থাকলে সেটা কেটে ফেলতে পারি, রিকনস্ট্রাকশন অফার করতে পারি, অর্থাৎ সার্জারি করব আমরা আর্লি ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে। কিন্তু সেটা যখন অ্যাডভান্সড কেসে চলে যাবে, স্কিনের সাথে ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ স্টেজ 3 বা 3B তে যদি চলে যায়, সেই ক্ষেত্রে আমরা আগে কিন্তু নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া লাগবে, ডাউনসাইজিং করে ফেলা লাগবে, তারপর এটা অপারেবল হবে এবং আমরা সার্জারি করব এবং রিকনস্ট্রাকশন অফার করব। সাথে সিস্টেমিক থেরাপি হিসেবে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি দিতে পারি। আর যখন মেটাস্টেসিস হয়ে যাবে, অর্থাৎ স্টেজ 4 এ চলে যাবে, তখন কিন্তু আমাদের মাস্টেক্টমির খুব একটা রোল নাই বা সার্জারির খুব একটা রোল নাই, সেই ক্ষেত্রে সিস্টেমিক থেরাপি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলোর রোলই সবচেয়ে বেশি।
এবং তারপরেও যদি ব্রেস্টে ফাঙ্গেটিং গ্রোথ থাকে বা আলসার থাকে সেটা নিয়ে তো আর সে বেঁচে থাকতে পারবে না। এই জন্য তখন আমরা একটা মাস্টেক্টমি করি, যেটাকে আমরা বলি প্যালিয়েটিভ বা টয়লেট মাস্টেক্টমি। আমরা জানি যে তার লাম্পটা আমরা কাটতে পারবো না বা ক্যান্সারটা থেকেই যাবে, তারপরেও মাস্টেক্টমি করছি, এটা হলো প্যালিয়েটিভ মাস্টেক্টমি বা টয়লেট মাস্টেক্টমি বলা হয়। যদি বোনসে মেটাস্টেসিস হয় সেই ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ রেডিওথেরাপি দিব ওয়েট বেয়ারিং এরিয়াতে, ভার্টিব্রা, ফিমার এগুলাতে, এবং যেখানে যেখানে পেইন আছে, পেইনফুল বোনি ডিপোজিট যেখানে আছে সেগুলোতে আমরা প্যালিয়েটিভ রেডিওথেরাপি দিব। সাথে তার যাতে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার না হয় এই জন্য বিসফসফোনেট দিব। আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল ফিক্সেশন করব। আর সিমটোমেটিক প্লুরাল ইফিউশন যদি থাকে সেই ক্ষেত্রে ইন্টারকোস্টাল চেস্ট ড্রেনেজ দিব, প্লুরোডেসিস করতে পারি। আর যদি কোনো একটা ভিসেরাতে সলিটারি মেটাস্টেসিস হয় এবং তার পারফরমেন্স স্ট্যাটাস যদি ভালো থাকে, টিউমার বায়োলজি যদি ফেভারেবল থাকে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওই সলিটারি ভিসেরাল মেটাস্টেসিসটা কেটে ফেলতে পারি। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আমার করে, যে ট্রিটমেন্ট কি করবা, অর্থাৎ স্টেজ অনুযায়ী ট্রিটমেন্ট জিজ্ঞাসা করে, এবং আর্লি স্টেজে কি করব, T2N1M0 হলে কি করব, ফিক্সড হয়ে গেলে কি করব, তারপর অ্যাডভান্সড কেসে কি করব, কিংবা 3B এর ক্ষেত্রে কি করব, কিংবা 4 এ কি করব, অর্থাৎ স্টেজ ওয়াইজ ট্রিটমেন্টটা আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে। বোনসে মেটাস্টেসিস হলে কি করব আমরা বলেছি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলে কি করব বলেছি, স্পাইনে টেন্ডারনেস পেলে আমরা কি করব, ওই সেম কথা বোনসে মেটাস্টেসিস। ব্রেস্ট কার্সিনোমার সাথে যদি প্লুরাল ইফিউশন থাকে তাহলে আমরা কি করব বলেছি। এছাড়া প্রশ্ন করতে পারে ট্রিপল ফেইল্ড অর্থাৎ ট্রিপল নেগেটিভ থাকলে আমরা কি করব। অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, সার্জারি করব, কেমোথেরাপি দিব, রেডিওথেরাপি দিব। টয়লেট মাস্টেক্টমি কি জিনিস সেটা আমরা বলে ফেলেছি। একজন 28 বছরের ওল্ড লেডির লাম্প আছে ছোট একটা, কি অপারেশন করবো। এটা যদি ম্যালিগনেন্ট হয়, ছোট যেহেতু, তার মানে আর্লি স্টেজে যে ট্রিটমেন্ট করি সেটা আমরা করতে পারি। কতটুকু মার্জিন এক্সারসাইজ করবো, অর্থাৎ ওয়াইড লোকাল এক্সিশন যদি হয় সেই ক্ষেত্রে আমরা 1 সেন্টিমিটার মার্জিন কিন্তু এক্সারসাইজ করতে পারি। তাহলে দেখো আমরা 8টা সেগমেন্টে প্রায় 80টা প্রশ্ন পড়ে ফেলেছি। আমাদের লাস্ট সেগমেন্ট প্রগনোসিস, এখানে আমরা 4টা প্রশ্ন পড়লে আমাদের ব্রেস্ট কার্সিনোমা টপিকটা শেষ হয়ে যাবে। তো প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি আছে, টিউমার টাইপ, টিউবুলার হলে ভালো, মেটাপ্লাস্টিক হলে খারাপ। টিউমার সাইজ যত কম হবে তত ভালো, যত বেশি হবে তত খারাপ। গ্রেডিং যত ভালো হবে অর্থাৎ ওয়েল ডিফারেন্সিয়েটেড হবে তত ভালো, আর যদি গ্রেড 3 অর্থাৎ পোরলি ডিফারেন্সিয়েটেড হয় তত খারাপ। ভাস্কুলার ইনভেশন না থাকলেই ভালো, লিম্ফ নোড না থাকলেই ভালো, ইআরপিআর পজিটিভ হলে ভালো, HER2 নেগেটিভ হলে ভালো। আর স্টেজিং এর ভিত্তিতে যদি বলি, স্টেজ 1 এর ক্ষেত্রে 84% 5 ইয়ার সার্ভাইভাল থাকে, আর স্টেজ 4 এর ক্ষেত্রে খুবই খারাপ, 26% কেসে 5 ইয়ার পর্যন্ত সার্ভাইভ করতে পারে। তাহলে এখান থেকে কি প্রশ্ন করে যে প্রগনোসিসের সাথে লিম্ফ নোডের রিলেশন কি। লিম্ফ নোড না থাকলেই ভালো, ঠিক না? ধরো লিম্ফ নোড পালপেবল না, শুধু মাস পালপেবল, তাহলে প্রগনোসিস কেমন হবে, ভালো হবে। ধরো একজনের লাম্পের সাইজ 3 সেন্টিমিটার আর একজনের 10 সেন্টিমিটার, কার ক্ষেত্রে প্রগনোসিস বেটার? অবভিয়াসলি যার ক্ষেত্রে ছোট লাম্প তার ক্ষেত্রে প্রগনোসিস বেটার। স্টেজ 4 এর প্রগনোসিস কেমন, খুবই খারাপ। ইআরপিআর পজিটিভ থাকলে প্রগনোসিস কেমন, খুবই ভালো। তাহলে দেখো আমরা 9টা সেগমেন্টে কার্সিনোমা ব্রেস্টের 80+ প্রশ্ন পড়ে ফেললাম, এবং এগুলা পড়লে আমাদের কার্সিনোমা ব্রেস্ট থেকে আটকানোর মতো কোনো প্রশ্ন বাকি থাকবে বলে আমার মনে হয় না। তো এটা আমরা শেষ করে ফেলেছি। তো যেহেতু আমরা টাইটেলে বলেছিলাম আজকে ব্রেস্ট পুরোটা পড়বো, কার্সিনোমা ব্রেস্ট ছাড়াও কিন্তু এখান থেকে আরো 2-1টা টপিক ধরা হয়, যেমন ব্রেস্ট অ্যাবসেস, বিনাইন ব্রেস্ট ডিজিজ। তো এগুলো আমি আর আনসার দিতে চাচ্ছি না, এগুলো খুবই কমন প্রশ্ন, সবাই আশা করি আনসার করতেই পারবা। তারপরেও যদি কোনোটাতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ব্রেস্ট টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা তো পড়তেই হবে, আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।